থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 17 সেকেন্ডে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা নিয়ে এসেছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সিরিজের 49 গল্প। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য থ্রিলার স্টেশনের তরফ থেকে লেখকের পরিবারবর্গকে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে দেশ পাবলিশিং প্রকাশিত কিশোর কর্নেল সমগ্র থেকে। এই গল্পে বন্যপ্রাণী হত্যার বিবরণ থাকলেও থ্রিলার স্টেশন কোনোভাবেই বন্যপ্রাণী হত্যা সমর্থন করে না। এছাড়াও থ্রিলার স্টেশন জাতিগত ও ধর্মীয় ভেদাভেদ কোনোভাবেই সমর্থন করে না। শুরু হচ্ছে আজকের গল্প, কোদণ্ডের টঙ্কার। কর্নেল নীলাদ্রি সরকারের জাদুঘর সদৃশ্য বিশাল ড্রয়িং রুমে ইদানিং রবিবারের আড্ডাটা দারুণ জমজমাট হয়ে ওঠে। পুলিশের গোয়েন্দা ও অপরাধ দপ্তরের হোমরা চোমরা লোকেরা তো আসেনি, কর্নেলের মতো রিটায়ার করা সামরিক অফিসাররাও কেউ কেউ এসে জোটেন। নিজের নিজের লাইনে সবাই তারা অভিজ্ঞ লোক এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা কারোর কম নেই। কাজেই প্রত্যেকেরই যেন চেষ্টা থাকে কে কত সাংঘাতিক অভিজ্ঞতার কথা বলে অন্যদের ঢিট করতে পারবেন। এই রবিবারে কথার সূত্রপাত সম্প্রতি গঙ্গাসাগর মেলায় সন্ন্যাসীর ছদ্মবেশী এক স্মাগলারকে গ্রেফতার করা নিয়ে। ডিটেকটিভ দপ্তরের রণবীর মণ্ডল ঘটনার রোমাঞ্চকর জায়গায় সবে পৌঁছেছেন, ব্রিগেডিয়ার ইকবাল সিং বেমক্কা বলে উঠলেন, ওয়েট 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 সরি, এভাবে বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু মণ্ডল সাহেব তো ছদ্মবেশী সন্ন্যাসীর কথা বলছেন। নেপাল বর্ডারে আমি সীমান্ত বাহিনীতে থাকার সময় এক সত্যিকারের সন্ন্যাসীকে স্মাগলিংয়ের কারবারে জড়িত থাকার জন্য পাকড়াও করেছিলুম। ক্রাইম ব্রাঞ্চের মণি চ্যাটার্জি মুচকি হেসে বললেন, সত্যিকার সন্ন্যাসী? আরে সাধু, সন্ন্যাসী, ফকির এরা তো মশাই সংসার ত্যাগী পুরুষ, এরা স্মাগলিং করতে যাবেন কোন দুঃখে? ব্রিগেডিয়ার ইকবাল সিং বললেন, তা কোন দুঃখে করতে যাবেন সে কথা বলতে পারবো না, যা দেখেছি তাই বলছি। ওই সন্ন্যাসীর বোচকার ভিতর কি পাওয়া গিয়েছিল জানেন? পাওয়া গিয়েছিল এক গাদা কোকেন, মারিজুয়ানা, এলএসডি আর কয়েক রকম নার্কোটিক্স। ভাবতে পারেন? ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রঘুবীর শর্মা তাকে সমর্থন করে বললেন, হ্যাঁ চ্যাটার্জি সাহেব, সত্যি কথা বলতে কি, সাধু বলুন, সন্ন্যাসী বলুন বা ফকির বলুন, কেউই কিন্তু সংসার ত্যাগী নন। তাই নাকি? কেন নন? মশাই, কোনো মানুষের পক্ষে কি সত্যি সংসার ত্যাগ করা সম্ভব? একটু ভেবে দেখলেই ব্যাপারটা বুঝবেন। ওরা আসলে নিজেদের ব্যক্তিগত সংসার ত্যাগ করেছেন, তার মানে পরিবার বা আত্মীয় স্বজনকে ছেড়েছেন, কিন্তু তার বদলে অন্যান্য মানুষকে নিয়েই তাদের চলতে হয়। আমাদের মতোই তাদের ট্রেনে বাসে চাপতে হয়। ব্রিগেডিয়ার সিং দাড়ি চুলকে মন্তব্য করলেন, নট অনলি ট্রেনে বাসে, প্লেনেও। শর্মা এবার জোর দিয়ে বললেন, হ্যাঁ প্লেনেও। তাছাড়া তাদের পেটে খেতেও হয়, না খেলে তো আর বাঁচা যায় না। মণ্ডল বললেন, শুনেছি কোনো কোনো সাধু নাকি স্রেফ বাতাস খেয়েই থাকেন। কর্নেল নীলাদ্রি সরকার এতক্ষণ এক কোনায় বসে আপন মনে আতশ কাচ দিয়ে এক টুকরো হাড়ের মতন দেখতে কি একটা যেন পরীক্ষা করছিলেন। মুখ তুলে ফোড়ন কাটলেন, সাপকে বায়ুভূক বলা হতো প্রাচীনকালে, কথাটা কিন্তু ভুল। শর্মা দাপটের সঙ্গে বললেন, হ্যাঁ ভুল তো বটেই, শুধু বাতাস খেয়ে কোনো প্রাণীর পক্ষে বাঁচা সম্ভব নয়। কাজেই যা বলছিলুম, নিছক খাদ্যের জন্যেও সাধু সন্ন্যাসী ফকিরদের সংসারের নাগালে থাকতেই হয়। চ্যাটার্জি বললেন,
কি যে বলেন! আরে হিমালয়ের দুর্গম স্থানে কত সাধু থাকেন। ইকবাল সিং হাসতে হাসতে বললেন, আপনার কথায় কোনো লজিক নেই। যদি দুর্গম স্থানে সত্যি কেউ থাকেন, তাকে দেখল কে? হ্যাঁ, দেখল কে? তাছাড়া হিমালয় বাস্তবিক তত দুর্গম নয়। প্রাচীন যুগ থেকে মানুষের পা তার সবখানেই পড়েছে। আমি দেখেছি ওই হিমালয়ে যত সাধু থাকেন সকলের, বুঝলেন, সকলের ডেরা কোনো না কোনো তীর্থে অথবা তীর্থপথের ধারে। তীর্থপথের আনাচে কানাচেও কাউকে থাকতে দেখেছি মশাই। শর্মা সাহেব ঠিকই বলেছেন, সাধু সন্ন্যাসীদের সংসার ত্যাগী বলা হয় বটে, কিন্তু সংসারী মানুষদের ছাড়া তাদের চলে না। অবশ্য বলতে পারেন ছোট সংসার ছেড়ে বড় সংসারে ঢোকেন গিয়ে তারা। মণ্ডল বললেন, হ্যাঁ, তা না হয় মেনে নিচ্ছি, কিন্তু সাধুদের অলৌকিক ক্ষমতা সম্পর্কে আপনার কি বক্তব্য? শর্মা বললেন, মানুষের সমস্ত ক্ষমতা লৌকিক। আসলে সাধুরা কেউ কেউ স্রেফ ম্যাজিক দেখান। এবারে ইকবাল সিং তাকে সমর্থন করে কিছু একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় চ্যাটার্জি বলে উঠলেন, আরে ম্যাজিক কি বলছেন মশাই? কোনারকের ওখানে এক সাধুকে 1 হাত উঁচুতে স্রেফ শূন্যে বসে ধ্যানস্থ দেখেছি। শর্মা এবং সিং হো হো করে হেসে উঠলেন। মণ্ডল বললেন, বলেন কি? হঠযোগীরা এমন করেন শুনেছি। চ্যাটার্জি বললেন, নিজের চোখে তো মশাই অবিশ্বাস করতে পারবো না। সে আপনারা যাই বলুন, সমুদ্রের ধারে পরিষ্কার জ্যোৎস্না ছিল। সাধু বাবা মিনিট 2 ওইভাবে শূন্যে থাকার পর মাটিতে নামলেন। আমার পাশে একটু তফাতে বসেছিলেন প্রাইভেট ডিটেকটিভ কে হালদার, মানে আমাদের প্রিয় হালদার মশাই। উনি ঢ্যাঙা গড়নের মানুষ, পেল্লায় গোঁপ। পুলিশের সিআই ছিলেন মফস্বলে। রিটায়ার করে এখন প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন গণেশ এভিনিউতে। 3 তলা একটা বাড়ির ছাদে অ্যাসবেস্টাসের চাল চাপানো ছোট্ট একটা ঘর। রাস্তা থেকে সাইনবোর্ডটা চোখে পড়ে, হালদার ডিটেকটিভ এজেন্সি। তলায় আবার ইংরেজিতে লেখা, রহস্যের ধাঁধায় পড়লে চলে আসুন। কিন্তু হালদার মশাই আজ কর্নেলের আড্ডায় কেন এসেছেন জানি না। কর্নেলের কাছে বোধ করি কোনো ব্যাপারে পরামর্শ নিতেই এসে থাকবেন। হোমরা চোমরাদের কথার মধ্যে এতক্ষণ নাক গলাতে ঠিক ভরসা পাচ্ছিলেন না হয়তো। কিছুক্ষণ থেকেই ওকে উসখুস করতে এবং ঘন ঘন নস্যি নিতে দেখছিলুম। বাথরুমে যে বারবার হাঁচতে যাচ্ছিলেন সে অবশ্য হলফ করে বলতে পারি। গোয়েন্দাপ্রভুর এবার আর চুপ করে থাকতে পারলেন না, বললেন, যদি কিছু মনে না করেন স্যার। ব্রিগেডিয়ার সিং বললেন, না না, বলুন না, বলুন, কি বলতে চান বলুন। চ্যাটার্জি সাহেব তো শূন্যের সাধু বাবারে ধ্যান করতে দেখছেন। আমি সম্প্রতি কোদণ্ডগিরি জঙ্গলে গেছিলুম বেড়াইতে। তো সেইখানে আমার এক ভাগ্নে হইল গিয়া ফরেস্ট অফিসার, খুব তেজি আর সাহসী। শর্মা বিরক্ত হয়ে বললেন, আহা, কি দেখেছেন তাই বলুন না। হ্যাঁ, স্বচক্ষে দেখলাম স্যার। এক সাধু বাবা বেমালুম অদৃশ্য হইয়া যাচ্ছেন, আবার দৃশ্য হচ্ছেন, এই এক্ষুনি অদৃশ্য হচ্ছেন আর তক্ষুনি দৃশ্য হচ্ছেন। এই অশরীরই, এই শরীরই, একবার দেখছি নেই, এই একবার দেখছি আসেন। হ্যাঁ, বলার ভঙ্গিতেই ঘরে অট্টহাসির ধুম পড়ে গেল। তারপর শর্মা ভুরু কুঁচকে বললেন, আপনাকে চেনা চেনা লাগছে যেন। আপনি? হালদার মশাই এবার কাঁচুমাচু মুখে বললেন, অধমের নাম কে হালদার, তবে চিনবেন বই কি স্যার। আপনি তো আমার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির লাইসেন্সের দরখাস্তে কাউন্টার সাইন করছিলেন, আর নইলে লাইসেন্স পাওয়া কঠিন হইতো। তাই বলুন, আপনি সেই গোয়েন্দা হালদার। বুঝেছি। এবার এইসব গুলতাপ্পি ছেড়ে মক্কেলের সংখ্যা বৃদ্ধির মতলব করছেন বুঝি? এবার হালদার মশাই একটু বিব্রত হয়ে জিভ কেটে বললেন, কি যে কন স্যার। এই জয়ন্ত বাবুরে জিগান, ওদের দৈনিক সত্য সেবকে খবর বাড়াইছে কিনা। চ্যাটার্জি বললেন, হ্যাঁ, দেখেছিলুম বটে। শর্মা আমার দিকে চোখের ঝিলিক তুলে বললেন, বাহ, তাহলে জয়ন্তকেও ম্যানেজ করে ফেলেছে না? সত্যি আপনার কোনো তুলনা হয় না হালদার মশাই। আমি ঝটপট বললুম,
আরে না না, খবরটা নিউজ এজেন্সি থেকে পাওয়া। তাছাড়া হালদার মশাইও ব্যাপারটা যে দেখে এসেছেন এ তো আমি এইমাত্র শুনছি। ব্রিগেডিয়ার সিং দাড়িতে হাত বুলিয়ে বললেন, না, কথা হচ্ছে যে নিউজ এজেন্সির যে রিপোর্টার এই খবর জোগাড় করেছে তার সঙ্গে হালদার মশাইয়ের যোগাযোগ ঘটেছিল কিনা সেটা অবশ্য আমরা জানি না। হ্যাঁ, হালদার মশাই কি যেন বলতে যাচ্ছিলেন, চ্যাটার্জি ঘড়ি দেখে লাফিয়ে উঠলেন। মাই গুডনেস, 10:30 বাজে। করছি কি আমি? আরে উফ, সিপির সঙ্গে জরুরি কনফারেন্স। উফ, মিস্টার শর্মা, মিস্টার মণ্ডল, কি ব্যাপার? আপনাদের তো কোনো তাড়া দেখছি না যে। দুজনেই তাই তো বলে উঠে দাঁড়ালেন। তারপর 3 পুলিশ জাঁদরেল কর্নেলের উদ্দেশ্যে বাই বাই হেঁকে বেরিয়ে গেলেন। আমিও উঠি তাহলে। ব্রিগেডিয়ার সিংও একবার হাই তুলে উঠে দাঁড়ালেন। তিনিও কর্নেলের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। ষষ্ঠী ডাইনিং ঘরের দরজার পর্দা ফাঁক করে উঁকি দিচ্ছিল। বলল, যাব বাবা, আবার যে কফি করলুম এক গাদা, খাবে কে এত? কর্নেল হাড়ের মতো জিনিসটা আর আতশকাচ রেখে বললেন, কফি করেছিস? আজ্ঞে বাবা মশাই। কি হালদার মশাই, সাধুকে তো অদৃশ্য হতে দেখেছেন, কিন্তু কখনো কফি খেয়েছেন কি? হ্যাঁ, এ বস্তু একমাত্র ষষ্ঠী বানাতে পারে। ষষ্ঠী ট্রে নিয়ে আসছিল, জিভ কেটে বলল, কফি কফি। ঠিক আছে, কফি খাওয়া যাক। কর্নেল উঠে আমাদের কাছে এসে বসলেন। কিন্তু কর্নেলের এই পরিহাসে হালদার মশাইয়ের যেন মন নেই। ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, কিরম অপমানিত হইলুম দেখলেন তো কর্নেল স্যার? আপনার মতো বহুদর্শী জ্ঞানী লোক আমার কথাটারে উড়ায় দিতে পারতাছেন না, আর এইসব পুচকে শোকরা অফিসার। হ্যাঁ, দুঃখ করবেন না হালদার মশাই। তারপর নিজের হাতে কফি ঢেলে প্রচুর দুধ মিশিয়ে পেয়ালা এগিয়ে দিলেন তার দিকে। বাস্তব কিছু কিছু ঘটনা অনেককে প্রচণ্ড ধাক্কা দেয়, জানেন তো। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে কোদণ্ডগিরির সাধুর ব্যাপারটা বাস্তব ঘটনা? কর্নেল আমার প্রশ্নের জবাব দিলেন না। হালদার মশাই সরাক শব্দে গরম কফি টেনে ব্যস্তভাবে গিলতে গিলতে বললেন, বাস্তব মানে স্বচক্ষে দেখছি আমি। মাত্র একটা ঝর্ণার এই ধার আর ওই ধার, ওই ধারে পাথরের ওপর সাধু বাবা, আর এই ধারে পাথরের আড়ালে আমি। দিনে না রাত্রিরে? রাত্রিরে, তবে জ্যোৎস্না ছিল, পরিষ্কার ঝলমলে আলো। তাছাড়া শুধু ওইখানে নয়, পরে ট্রেনেও। কর্নেল হাত বাড়িয়ে ফোন তুলে সাড়া দিলেন। হ্যালো, কে 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 হালদার? হ্যাঁ হ্যাঁ, আছেন আছেন, ধরুন দিচ্ছি আমি। হালদার মশাই খপ করে ফোন কেড়ে নিয়ে চড়া গলায় বললেন, হ্যাঁ, দুলাল নাকি? কি পালায় গেছে? হতভাগা বান্দর ছেলে, তোরে পই পই কইরা কইছি। হ্যাঁ, কোনো কথা শুনুম না, যেমন কইরা পারিস খুঁজা ধইরা নিয়ে আয়, নইলে। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে কাছাকাছি। হ্যাঁ, যত সব। শব্দ করে ফোনটা রেখে হালদার মশাই গোঁজ হয়ে বসলেন। কর্নেল মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, পাখি নাকি? হ। কথা বলা পাখি? হ। বুঝতে পারছিলুম হালদার মশাই রেগে আগুন হয়ে আছেন এবং আনমনে শুধু সাড়া দিচ্ছেন। এবার কর্নেল মুচকি হেসে বললেন, কথা বলা পাখিটা কি কোদণ্ডগিরির জঙ্গল থেকে এনেছিলেন হালদার মশাই? হালদার মশাই তড়াক করে ঘুরে বললেন, আরে ওইটার ব্যাপারেই তো আশা আপনার কাছে। এখন আপনি কন কি করি? আমার ভাগ্নে দুলাল রে নজর রাখতে কই আইছিলুম, পরপর দুরাত্রির বাড়িতে চোর আইছিল। অদ্ভুত ব্যাপার, চোর জানলার ধারে দাঁড়ায় শীষ দেয়, তখন পাখিটাও শীষ দেয়। হেভি মিস্ট্রি না কোন কর্নেল স্যার? হেভি মিস্ট্রি বলেই তো মনে হচ্ছে। তা পাখিটা পালালো কিভাবে? দুলাল কইল বাইরে কে যেন ডাকছিল, গিয়া দেখে কেউ না। তারপর ফিরে আইসা দেখে বারান্দার খাসা খোলা, পাখিটাও নাই। অথচ দেখেন বারান্দায় কিন্তু গ্রিল আছে। বাড়িতে আর কোনো লোক নেই? আজ্ঞে না।
বলে হালদার মশাই নস্যির কৌটো বের করে অনেকটা নস্যি নাকে গুঁজে হাঁ করে রইলেন, কিন্তু হাঁচি এলো না। কর্নেল বললেন, পাখিটা কি কাকাতুয়া না ময়না? ময়না। ওইটার ব্যাপারেই আপনার সঙ্গে কনসাল্ট করতে আসা কর্নেল স্যার। আপনি ঠিকই ধরছেন, কোদণ্ডগিরি জঙ্গলে একটা আদিবাসী ছেলে ফাঁদ পাইতা পাখিটারে ধরছিল। কথা কইতে পারে দেখা কি না নিছিল। তাহলে নিশ্চয়ই কারোর পোষা পাখি, উড়ে গিয়ে জঙ্গলে বেড়াচ্ছিল। ঠিক কইছেন, কিন্তু সেইটা কোনো রহস্য নয়। রহস্য হইল পাখিটার বুলি। প্রথমে বুঝি নাই, পরে বুঝলুম পাখিটা কইতাছে, মাই নেম ইজ গঙ্গারাম, আই এম কিল্ড বাই গঙ্গারাম। এখন হালায় গঙ্গারাম কেন গঙ্গারাম রেই কিল করবে, এইটা একটা রহস্য নয়? অবশ্যই রহস্য। কর্নেল পর্যায়ক্রমে টাক এবং সাদা দাড়িতে ঘন ঘন হাত বুলোতে থাকলেন। বুঝলুম রহস্যটা মনে ধরেছে তাহলে আমার বৃদ্ধ বন্ধুর। তাতে আরও একটু যোগান দেওয়ার ইচ্ছে আমি বললুম, আবার রাত্রিরে নাকি চোরটা এসে শীষ দিচ্ছিল, তাই না হালদার মশাই? হ, আর পাখিটাও পাল্টা শীষ দিছিল। এইবার বোঝেন ব্যাপারটা। সুতরাং রহস্য ঘনীভূত হলো বলা যায়। আচ্ছা হালদার মশাই, এর সঙ্গে সেই অদৃশ্য হতে পারা অলৌকিক ক্ষমতা সম্পন্ন সাধুর ব্যাপারটার কোনো যোগাযোগ নেই তো? আরে আসে বইলাই তো কর্নেল স্যারের কাছে আসা। ট্রেনে পাখিটারে লুকায় আনছিলাম, নইলে রেল বাবুরা আপত্তি করতেন। তো মাঝরাত্রিরে হঠাৎ চোখ খুইলা দেখি এক সাধু আমার বাঙ্কের কাছে এসে উকি ঝুঁকি মারতাছে। আমিও তড়াক কইরা উঠা বসছি, আর অবাক কাণ্ড, সাধু অদৃশ্য, বেমালুম হাওয়া। আশা করি স্বপ্ন দেখছিলেন না? কখনো না, ট্রেন জার্নিতে আদপে আমার ঘুমই হয় না। আবার ফোনটা বেজে উঠল। কর্নেল ফোন তুলে সাড়া দিয়েই হালদার মশাইকে দিলেন। হালদার মশাই আবার আগের মতো চড়া গলায় বললেন, কে? হ্যাঁ, দুলাল। কে? লোম, সাদা লোম। কোষ কি? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ফোন ছেড়ে উত্তেজিতভাবে হালদার মশাই বললেন, কর্নেল স্যার, এক্ষুনি চলেন। খাঁচায় আর বারান্দায় এক গাদা সাদা লোম দেখছে দুলাল। কি হেভি মিস্ট্রি! হ্যাঁ, বাড়িটা একতলা এবং পুরনো পূর্ব শহরতলি এলাকার নিরিবিলি পরিবেশে অবস্থিত। আশেপাশে পোড়ো জঙ্গলে জমি, একটা পুকুর আর প্রচুর গাছপালাও রয়েছে। কিছু নতুন বাড়ি তৈরি হচ্ছে এখানে ওখানে। তার উপরে একটা বিস্তীর্ণ মুসলিম গোরস্থান। এমন জায়গায় শুধু চোর কেন, ভূত প্রেতদেরও দিন দুপুরে হানা দেওয়া স্বাভাবিক। কর্নেল লোমগুলো পরীক্ষা করতে করতে বললেন, এই লোম রহস্য আমার তত সাংঘাতিক মনে হচ্ছে না হালদার মশাই। না, এগুলো নিছক বাঁদরের লোম। তবে সাধারণ বাঁদর নয়, খুদে বাঁদর, স্কুইরেল মাঙ্কি বলে যাদের। হ্যাঁ, স্কুইরেল মানে তো কাঠ বিড়ালি। হ্যাঁ, কাঠবেড়ালির সঙ্গে অনেকটা মিল আছে বটে। বাঁদরটা এই ধরুন 10-12 ইঞ্চি লম্বা, দিব্যি পকেটে রাখা যায়। কিন্তু এইখানে কোত্থেকে আইলো এমন উদ্ভুট্টে জীব? না, কিছুই বোঝা যায় না। কর্নেল গ্রিল দেওয়া বারান্দায় একটু ঘোরাঘুরি করে এদিক ওদিক দেখে নিয়ে বললেন, পাখিটার কিছু পালক পড়ে আছে দেখেও বুঝতে পারছেন না? বারান্দায় একটা চেয়ারে হতাশভাবে বসে পড়লেন হালদার মশাই। আমার বুদ্ধি শুদ্ধি গুলায় গেছে কর্নেল স্যার। ডাক্তার পরের রোগ ধইরা চিকিৎসা করেন, কিন্তু নিজের রোগ হইলে অন্য ডাক্তার ডাকেন। এখন কেন ডাকেন হাড়ে হাড়ে বুঝছি। উরে বাস, বিস্তর রহস্য ঘাটছি। এইবার আমার এই কিনা রহস্য রোগ আইসা জাপটায়া ধরছে। স্কুইরেল মাঙ্কির লোম আর ময়না পাখির পালক পড়ে থাকাটা মূল রহস্য রোগ নয় হালদার মশাই। না না না, নেহাত উপসর্গ। কখন থেকে মুখ খোলার জন্য উসখুস করছিলুম, অবশেষে সুযোগ পেয়ে বললুম, আমি না ব্যাপারটা ধরতে পেরেছি মনে হচ্ছে। বলো ডার্লিং।
কেউ একটা ট্রেন্ড খুদে বাঁদর পাঠিয়ে পাখিটাকে খাঁচা থেকে হাতিয়ে নিয়েছে। দেখুন, মিথ্যে করে বাইরের দরজায় কলিং বেল টিপেছে। তারপর দুলাল দেখতে গেছে যে কে ডাকছে, আর এই সুযোগে তার বাঁদর গ্রিলের ভেতর দিয়ে ঢুকে খাঁচা খুলে পাখিটা ধরেছে। পাখি আর বাঁদরে একটু ধস্তাধস্তি হতো স্বাভাবিক, তাই এসব লোমার পালক। হালদার মশাই লাফিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। সাব্বাস জয়ন্তবাবু, সাব্বাস! দেখছেন, এই সামান্য ব্যাপারটা কিছুতেই আমার মাথায় আইতেছিল না। কর্নেল ততক্ষণে বাইরে চলে গেছেন। হালদার মশাইয়ের ভাগ্নে শ্রীমান দুলালের বয়স 15-16 বেশি নয়। সবে স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছে, এখনও রেজাল্ট বেরোয়নি। মামার মতোই লম্বাটে ছিপছিপে গরম, দেখে মুখচোরা ছেলে বলে মনে হচ্ছিল। এই কাণ্ডের পর বেচারা ভীষণ মুষড়ে পড়েছে, দেওয়ালে হেলান দিয়ে প্যাট প্যাট করে তাকাচ্ছে খালি। আমার কথা শোনার পর সে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। বাইরের দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে যখন রাস্তা দেখছি, পাখিটার চেঁচামেচি কানে এসেছিল যেন। এতক্ষণে মনে পড়লো। এতক্ষণে মনে পড়ল? স্কুলে তুই স্ট্যান্ড করস না হাতি করস? মুখস্থ বিদ্যার শিরোমণি, রিয়েল লাইফে তুই স্ট্যান্ড করবি ভাবছিস? সেই গুড়ে বালি। আমি দুলালকে কাছে টেনে নিয়ে বললুম, আহা, মিছিমিছি ওকে বকবেন না তো হালদার মশাই। আপনি বাড়িতে একা থাকলেও একই ব্যাপার তো ঘটতে পারতো নাকি? ব্যাপারটা বুঝতে পেরে হালদার মশাই ধাতস্থ হলেন, গোঁফ চুলকে বললেন, কিন্তু মাই নেম ইজ গঙ্গারাম, আই এম কিল্ড বাই গঙ্গারাম। ব্যাপারটা কি কন্ত? পাখিটা এমন উদ্ভুট্টে কথা শিখলো কি কইরা? হ্যাঁ, ধইরা নিচ্ছি কেউ শিখাইছে, কিন্তু গঙ্গারাম হালায় গঙ্গারাম রেই খুন করে কিভাবে? সুইসাইড মনে হয় না আপনার? সুইসাইড ধরে নিলে একটা অর্থ দাঁড়ায় বটে। কর্নেল বাইরে থেকে ঘুরে এসে বললেন, এখানে আর কোনো সূত্র মিলবে না হালদার মশাই। কোদণ্ডগিরিতে গেলে কিছু সূত্র মিলতেও পারে। পাখিটা যখন সেখানেই পেয়েছিলেন। তা না হয় যাওয়া গেল, কিন্তু গঙ্গারাম ইজ কিল্ড বাই গঙ্গারাম ব্যাপারটা যে আত্মহত্যা, তাতে জয়ন্তবাবু আর আমি একমত হয়েছি কর্নেল স্যার। কর্নেল আনমনে বললেন, পাখির কথা ঠিক মতো বুঝতেও ভুল হতে পারে। আমি একবার শুনতে পেলে হয়তো বুঝতে পারতুম ঠিক কি বলেছে। দুলাল নড়ে উঠল। আমি টেপ করে রেখেছি, শুনবেন? বলে দৌড়ে সে ঘরে গিয়ে ঢুকলো। তারপর একটা টেপ রেকর্ডার নিয়ে এলো। হালদার মশাই খিক খিক করে হেসে বললেন, ওর জন্মদিনে আমার ছোট বোন মানে ওর মাসি প্রেজেন্ট করছে। দেখছেন কাণ্ড, পাখির কথা রেকর্ড কইরা বইসা আছে। টেপটা চালিয়ে দিল দুলাল। প্রথমে কিছুক্ষণ কাক আর চড়ুইদের ডাক শোনা গেল, তারপর শোনা গেল দুলালের গলা। নাও বিগিন মিস্টার ব্ল্যাকি, বিগিন। ও নো নো, প্লিজ মিস্টার ব্ল্যাকি। তারপর শীষের শব্দ। ময়না পাখিটার গায়ের রং কালো, ঠোঁট টুকটুকে হলুদ। দুলাল ওকে মিস্টার ব্ল্যাকি নাম দিয়েছিল তাহলে। এবার ব্ল্যাকির কথা শোনা গেল। My name is Gangaram. I am killed by Gangaram. My name is Gangaram. I am killed by Gangaram. My name is Gangaram. I am killed by Bangaram. My name is Gangaram. I am killed by Bangaram. একবার নয়, বারবার একই কথা বলল পাখিটা। কর্নেল বললেন, আর একবার টেপটা চালাও তো দুলাল। দুলাল টেপটা উল্টো দিকে ঘুরিয়ে নিল রিভার্স বাটনটা টিপে, তারপর প্লে বাটনে চাপ দিল। আবার সেই সব শব্দ, দুলালের কথা, তারপর পাখির গলা। কর্নেল চোখ বুজে এক মনে শুনছিলেন। দুলাল টেপ বন্ধ করে বলল, আবার চালাবো কর্নেল দাদু? না, লাগবে না হালদার মশাই, আপনি ভুলই শুনেছেন। হ্যাঁ, ভুল? সে কি, গঙ্গারামই তো কইল, তাই না জয়ন্তবাবু? হ্যাঁ, আমারও তো তাই মনে হলো। পাখিটা বলছে, মাই নেম ইজ গঙ্গারাম, আই অ্যাম কিল্ড বাই বঙ্কারাম। বঙ্কারাম? এমন নাম আবার হয় নাকি? গঙ্গারাম শুনেছি বটে। হয় ডার্লিং, হয়। কোদণ্ডগিরি তো ওড়িশায়,
ওড়িশায় বঙ্কা বিহারী, বঙ্কা রাম এসব নাম খুব কমন। হালদার মশাই উত্তেজিতভাবে বললেন, কর্নেল স্যার, তাইলে তো দেরি করা উচিত নয়, এক্ষুনি কোদণ্ডগিরি রওনা দিতে হয়। একটু পরেই হালদার মশাইয়ের বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লুম। বেলা প্রায় 12টা বাজে। আমার সাদা ফিয়াট গাড়িটা আস্তে সুস্তে চালিয়ে আনছিলুম। দুদিন থেকে গন্ডগোল করছে গাড়িটা। যখন তখন অদ্ভুত শব্দ করতে করতে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, একটু ঠেলে দিলে অবশ্য আবার স্টার্ট নিচ্ছে। ওবেলা গ্যারেজে না দিলেই নয়। যদিও আজ হালদার মশাইয়ের বাড়ি আসার সময় কোনো গন্ডগোল করেনি, কিন্তু ফেরার পথে সুন্দরীমোহন এভিনিউতে পৌঁছেই হঠাৎ গাড়িটা থেমে গেল। একটু হেসে বললুম, কর্নেল, ঠেলতে হবে। কর্নেল গুম হয়ে বসেছিলেন, চোখ বন্ধ এবং দাড়িতে আঙুলের চিরুনি। বুঝতে পারছিলুম যে আমার বৃদ্ধ বন্ধু গঙ্গারাম বনাম বঙ্কারাম নিয়ে মাথা ঘামাচ্ছেন। আমার কথায় চোখ খুলে বেজায় চমকানো গলায় বললেন, হ্যাঁ, কি বললে? ঠেলতে হবে। বলে দরজা খুলে সবে নেমেছি, অবাক হয়ে দেখলুম কর্নেলও হন্তদন্ত হয়ে নেমে প্রকাণ্ড শরীরটা নিয়ে হঠাৎ দৌড়তে শুরু করেছেন। হকচকিয়ে দাঁড়িয়ে রইলুম। তারপর দেখি উনি সামনের বাস স্টপে সদ্য এসে দাঁড়ানো একটা বাসের পাদানিতে উঠে পড়লেন, আর বাসটা ছেড়ে গেল। এতকাল ধরে ওর বিস্তর উদ্ভুট্টে আচরণ দেখে আসছি, কিন্তু এমনটা তো কখনো দেখিনি। রাগ করার আর মানে হয় না, বিশেষ করে এমন একটা ক্ষেত্রে। এমন সময় ফুটপাথের বাসিন্দা এক দঙ্গল ছেলে আমার অবস্থা দেখে দৌড়ে এলো। তারাই গাড়িটা ঠেলতে শুরু করলো। গাড়ি স্টার্ট নিলে তাদের বকশিস দিয়ে নিজের ডেরায় ফিরে চলল। আজকে ছুটির দিন, দৈনিক সত্যসেবকে যাওয়ার তাড়া নেই। খেয়ে দিয়ে অভ্যেস মতো ভাত ঘুম দিয়ে যখন উঠে পড়লুম, তখন প্রায় 5টা বাজে। মার্চের মাঝামাঝি বেশ গরম পড়েছে। লোডশেডিং না হয়ে গেলে 6টা অবধি নিশ্চিন্তে বিছানায় পড়ে থাকতুম। ব্যালকনিতে বসে তাড়িয়ে তাড়িয়ে চা খাচ্ছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। গিয়ে দরজা খুলতেই কর্নেলকে দেখতে পেলুম। ডার্লিং, আশা করি এ বুড়োর ওপর থেকে রাগটা এতক্ষণে পড়ে গেছে। মুখের অবস্থা দেখে বুঝতে পারছি প্রিয় ভাত ঘুমখানা চমৎকারই হয়েছে। রাগের পক্ষে নিরেট একখানা ঘুমই যথেষ্ট। যাই হোক, ঝটপট তৈরি হয়ে নাও। কোদণ্ডগিরি এক্সপ্রেস ট্রেন 6:15 ছাড়বে হাওড়া থেকে। ভাগ্যিস মিস্টার রাঘবনকে ফোনে পেয়েছিলাম, আজ তো একখানা কূপের ব্যবস্থা করা গেছে। এই বলে কর্নেল আমার কাঁধে একটা থাবা হাঁকড়ালেন। উঠে পড়ো, উঠে পড়ো। হালদার মশাই এতক্ষণে স্টেশনে পৌঁছে হাপিত্তেশ করছেন আমাদের জন্য। কিছুক্ষণ পরে ট্যাক্সিতে যেতে যেতে ভাবলুম, তখন হঠাৎ অমন করে আমাকে ফেলে যাওয়ার কারণটা জানতে চাইব। কিন্তু আমার বৃদ্ধ বন্ধু তখনকার মতো চোখ বুজে দাড়িতে আঙুলের চিরুনি চালাচ্ছেন, এবং বলা যায় না তখনকার মতোই যদি হঠাৎ রোগকে বলে ট্যাক্সি থামিয়ে আবার বেমক্কা অদৃশ্য হয়ে যান। ওকে বিশ্বাস নেই বাবা, অতএব চেপে গেলুম। দশ নম্বর প্ল্যাটফর্মের গেটে হালদার মশাই দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে উত্তেজিতভাবে চাপা গলায় বললেন, পাখি, বান্দর আর সাধু সব একত্র, সব। একবার শরীরী, একবার অশরীরী, এই আছে এই নেই, তাই তো? মা কালী কর্নেল স্যার, একটু আগে এক সাধু আমার দিকে চোখ কটপট করে তাকাইতে তাকাইতে প্ল্যাটফর্মে ঢুকলো। তার কাঁধের ঝোলায় স্পষ্ট দেখলুম এইটুকু একটা বান্দরের মুন্ডু উকি মাইরা আছে। বললুম, আর পাখি? কর্নেলের পিছন পিছন হালদার মশাই প্ল্যাটফর্মে ঢুকে বললেন, পাখিটা নির্ঘাত ঝোলার ভিতরেই আছে। এইটা অঙ্কের ব্যাপার, বুঝলেন না? সাধু আর বান্দর যেখানে, পাখিও সেইখানে থাকতেই বাধ্য। আর জানেন তো, সাধু একা নয়, তার সঙ্গে একজন সেলাও আছে দেখলুম। কোদণ্ডগিরি এক্সপ্রেস দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে। আমাদের কুপেটা পিছনে গার্ডের কামরার সঙ্গে লাগোয়া। সামনে একটা গুডস কম্পার্টমেন্ট। ছোট্ট কূপে মাত্র 3টে বাঙ্ক। জিনিসপত্র রেখে আমিও কর্নেল বসে পড়লুম। হালদার মশাই সাধু বাবাকে খুঁজতে গেলেন।
গাড়ি ছাড়ার এখনও মিনিট 10 দেরি আছে। ভাবলুম ট্রেন ছাড়লে পরে কর্নেলের অমন করে ছুটে গিয়ে বাসে ওঠার ব্যাপারটা তুলব। কর্নেল আর যাই করুন, চলন্ত ট্রেন থেকে তো ঝাঁপ দেবেন না নিশ্চয়ই। কর্নেল চুরুটের বাক্স বের করে পছন্দসই একটা চুরুট বেছে নিলেন। তারপর লাইটার জেলে চুরুটটা ধরিয়ে এক রাশ ধোঁয়ার মধ্যে হঠাৎ বললেন, ডার্লিং, ডক্টর সীতাকান্ত পট্টনায়কের কথা তোমার মনে থাকা উচিত। খুব মনে আছে। ফরেন্সিক এক্সপার্ট সেই উড়িয়া ভদ্রলোক তো? শুধু ফরেন্সিক এক্সপার্ট নন উনি, বিজ্ঞানের অন্যান্য শাখাতেও ওর অগাধ জ্ঞান। যেমন ধরো আণবিক জীববিজ্ঞান, জ্যোতিষ পদার্থবিজ্ঞান, এমনকি সম্প্রতি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর ওর একটা গবেষণাপত্র বিদেশে খুব হইচই সৃষ্টি করেছে। এমন অলরাউন্ড জিনিয়াস সচরাচর দেখা যায় না, বিশেষ করে যুগটা যখন স্পেশালিস্টদেরই। তখন এতগুলো বিদ্যায় যিনি সমান স্পেশালিস্ট, তাকে এতদিন কেন নোবেল প্রাইজ দেওয়া হয়নি জানি না। কর্নেলের বক্তব্যের উদ্দেশ্য বুঝতে না পেরে বললুম, সে দেবেক্ষণ, কিন্তু হঠাৎ ডক্টর পট্টনায়কের কথা কেন? সম্প্রতি ডক্টর পট্টনায়ক কলকাতায় এসেছেন। সুন্দরীমোহন এভিনিউতে ফরেন্সিক ল্যাবরেটরি এবং ডিটেকটিভ ট্রেনিং সেন্টারটা তুমি দেখে থাকবে জয়ন্ত। আজ রবিবার 12টায় ওর সেখানে একটা লেকচার দেওয়ার কথা ছিল। কি কাণ্ড! আপনি তাই হঠাৎ অমন করে দৌড়ে গেলেন? তুমি যে বললে ঠেলতে হবে, অমনি প্রাচীন গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিসের মতো আমার মাথা খুলে গিয়েছিল। সেই ইউরেকা ব্যাপারটা ঘটে গিয়েছিল আর কি। তক্ষুনি ফরেন্সিক ল্যাবরেটরির হলে পৌঁছে ডক্টর পট্টনায়কের কানে কানে বললুম, রহস্য ফাঁস করেছি ডক্টর পট্টনায়ক। পুষ্পা মানে PUSHPA শব্দটা আসলে পুশ প্যানেল এ, অর্থাৎ এ মার্কা প্যানেলটা ঠেলতে হবে। খামোখা পুষ্প মানে ফুল নিয়ে মাথা ঘামাচ্ছিলাম আর কি। কিন্তু জিনিসটা কি? জিনিসটা আজ সকালে তুমি আমার হাতে দেখেছো ডার্লিং। দূর, ওটা তো এক টুকরো হাড় বলে মনে হচ্ছিল, কিংবা পাথুরে ফসিল। মোটেও না জয়ন্ত, ছোট্ট মাউথ অর্গানের মতো জিনিসটা আসলে একটা রিমোট কন্ট্রোল যন্ত্র, দুটো প্যানেলে ভাগ করা, এ এবং বি। এ কে ঠেলে দিতেই ওটা চালু হয়ে গেল। কিন্তু আমার বা ডক্টর পট্টনায়কের তো জানা নেই মূল কোন যন্ত্রকে এটা চালিত করে দূর থেকে, তাই সঙ্গে সঙ্গে বি প্যানেলটা ঠেলে নিষ্ক্রিয় করে দিলুম। হ্যাঁ, তোমাকে বলা উচিত এই অদ্ভুত যন্ত্রটা মাস 2 আগে পট্টনায়কই কুড়িয়ে পেয়েছেন পার্বতী নদীর বালির চড়ায়। বালিতে প্রায় পুরোটাই ঢাকা অবস্থায় ছিল, কিন্তু সিলিকন ধাতুর পাতে মোড়া, তাই ময়লা হয়ে গেলেও নষ্ট হয়ে যায়নি। পার্বতী নদীর নাম তো কখনো শুনিনি, সেটা কোথায়? কোদণ্ডগিরি এলাকায়। হ্যাঁ, সে কি? আমি নড়ে বসলুম এবং ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, সুতরাং হালদার মশাই আসার আগেই কোদণ্ডগিরি যাত্রার জন্য তৈরি হচ্ছিলুম ভেতরে ভেতরে। যথাসময় জানতেই পারতে। আশা করি কাল সকালের মধ্যে ডক্টর পট্টনায়কও প্লেনে ভুবনেশ্বর পৌঁছে যাবেন। কোদণ্ডগিরি টাউনশিপে আমাদের দেখা হবে, তারপর কাজে নামবো আমরা। এই সময় হালদার মশাই হাঁপাতে হাঁপাতে এসে পড়লেন। চাপা গলায় বললেন, সাধু, পাখি আর বান্দর সব একত্র সামনে 2খান কম্পার্টমেন্টের পরেরটায় উঠছে। কর্নেল স্যার, হেভি মিস্ট্রি। হালদার মশাই বলেছিলেন ট্রেন জার্নিতে তার নাকি আদপেই ঘুম হয় না, অথচ সারা পথ দেখলুম দিব্যি নাক ডাকিয়ে ওপরের বাঙ্কে ঘুমোচ্ছেন। তখন উনি ঘুমে কাঠ, ওকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া মাত্র তড়াক করে উঠে বসলেন। খড়গপুর আইলো নাকি? না হালদার মশাই, কোদণ্ডগিরি এসে গেছি, নিন উঠে পড়ুন। হ্যাঁ বলে হালদার মশাই দমাস করে বাঙ্ক থেকে লাফ দিলেন। ট্রেন তখনও থেমে যায়নি, সেই অবস্থাতেই দরজা খুলে প্ল্যাটফর্মে আরেকটা ঝাঁপ দিলেন। আছাড়ও খেলেন দেখলুম। তারপর আর ওকে দেখতে পেলুম না। বুঝলুম সাধু, পাখি ও বাঁদরের খোঁজেই উধাও হয়ে গেলেন।
সত্যি উধাও। প্ল্যাটফর্মে বিস্তর ঢোঁড়াঢুড়ি করেও আর ওর পাত্তা পাওয়া গেল না। অগত্যা ওর ওই বোচকাটা আমাকেই বইতে হলো। কর্নেলকে কিন্তু একটুও উদ্বিগ্ন বলে মনে হলো না। নির্বিকার মুখে বললেন, চলো জয়ন্ত, আমাদের এখন প্রায় 12 কিলোমিটার পাড়ি জমাতে হবে। হালদার মশাইয়েরই ভাগ্নে বাড়ি, কাজেই যথাসময় উনি পৌঁছে যাবেন। একটা অটোরিকশা ভাড়া করে আমরা রওনা দিলুম। আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো ঠেকছিল না। হালদার মশাই আবার কোনো বিপদে পড়েননি তো? কর্নেল সেটা আঁচ করে মৃদু হেসে বললেন, ভেবো না জয়ন্ত, হালদার মশাই সারা জীবন পুলিশে চাকরি করেছেন, তত নিরীহ মানুষ নন। তবুও আমার উদ্বেগটা রয়ে গেল। স্টেশনের আশেপাশে খনি এলাকা, চারিদিকে রুক্ষ টিলা পাহাড় আর কলকারখানা। অনেকটা গিয়ে তারপর সবুজের ছোপ চোখে পড়ল। পুরনো কোদণ্ডগিরি আসলে একটা গ্রাম। পার্বতী নদীর ব্রিজ পেরিয়ে টাউনশিপ শুরু। এটাই নতুন কোদণ্ডগিরি এবং চেহারা চরিত্রে আধুনিক শহর। এবার উঁচু পাহাড় চোখে পড়ছিল। টাউনশিপটা সেই সব পাহাড়ের মাঝখানে এক উপত্যকায় গড়ে উঠেছে। টাউনশিপ ছাড়িয়ে আবার পার্বতী নদী চোখে পড়ল। একেবারে নদীর ধারেই একটা টিলার গায়ে সুন্দর ছবির মতো একটা বাংলো বাড়ি দেখিয়ে কর্নেল বললেন, ওই দেখো জয়ন্ত, ওটাই কোদণ্ডগিরি ফরেস্ট কনজারভেটর প্রদীপ রায়ের বাংলো, আমাদের হালদার মশাইয়ের অসংখ্য ভাগ্নের একজন। এই বলে উনি বাইনোকুলারে সম্ভবত পাখি খুঁজতে থাকলেন। হাইওয়ে ছেড়ে আমাদের অটোরিকশা প্রাইভেট রোডে ঢুকল। রাস্তাটা এঁকে বেঁকে টিলায় উঠেছে। গেটের কাছে একজন শক্ত সমর্থ গড়নের ভদ্রলোক সাদা স্পোর্টিং শার্ট, শর্টস এবং টেনিস জুতো পরে দাঁড়িয়েছিলেন। তার মাথার টুপিটাও সাদা। আমাদের হাসি মুখে অভ্যর্থনা করে নিয়ে গেলেন। ইনি প্রদীপ রায়। প্রদীপবাবু একটু হেসে বললেন, আপনাদের খবর মামাবাবু জানিয়ে দিয়েছেন। একটু আগে ফোন করেছিলেন স্টেশন থেকে, একটা কাজে আটকে গেছেন, পৌঁছতে সামান্য দেরি হতে পারে। আমি দুঃখিত, কাল থেকে আমার জিপটা গ্যারাজে, নইলে আপনাদের আনার জন্য পাঠিয়ে দিতুম। তাহলে গোয়েন্দাগিরিতে পুরোপুরি নেমেই পড়েছেন হালদার মশাই। একটা হেস্তনেস্ত না করে কিছুতেই ছাড়বেন না। বাংলোর দক্ষিণ পূর্ব কোণার সবচেয়ে সুন্দর ঘরখানায় আমাদের থাকার ব্যবস্থা করেছেন প্রদীপবাবু। দ্রুত ব্রেকফাস্ট খাইয়ে দিলেন আমাদের। তারপর কফির পেয়ালা হাতে গল্প করতে থাকলেন আমাদের সঙ্গে। আমাদের আসার কথা গতকাল বিকেলেই ট্রাঙ্ক কল করে জানিয়ে দিয়েছেন হালদার মশাই। ভুবনেশ্বর থেকে ডক্টর সীতাকান্ত পট্টনায়কের আসার কথাও বলেছেন। আমরা দক্ষিণের বারান্দায় বসেছিলাম। পার্বতী নদী এই টিলার পূর্ব দক্ষিণ দিয়ে বইছে। কিছুটা এগিয়ে বাঁক নিয়ে পাহাড়ের ভেতর অদৃশ্য হয়েছে। নদীটা মাঝারি গড়নের, বিশেষ জলও নেই, খালি বালি আর পাথরে ভর্তি। ওপারে ঘন জঙ্গল দেখা যাচ্ছিল। কাছে এবং দূরে প্রায় সব পাহাড়ই জঙ্গলে ঢাকা। এই জঙ্গল পুরোটাই সংরক্ষিত এবং পশু পাখিদের অভয়ারণ্য, তাই গাছ কাটতে দেওয়া হয় না। প্রদীপবাবু বলছিলেন, জানেন, তবু লুকিয়ে গাছ কেটে নিয়ে যায় লোক। চোরা শিকারীদেরও খুব উপদ্রব। এই তো কালই একটা সম্বর মেরেছিল, নিয়ে যেতে পারেনি ফরেস্ট গার্ডদের তাড়া খেয়ে। শেষে সম্বরের মাংসটা আদিবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়া হলো। এই জঙ্গলকে ওরা প্রাণ দিয়ে ভালোবাসে, তাই চোরা শিকারী বা গাছ চোরদের দেখলে ওরা নিজেরাই তাড়া করে। কখনো তো আবার খবরও দিয়ে যায় চুপি চুপি। কর্নেল হঠাৎ বললেন, আপনার মামা বাবু একটা ময়না পাখি কিনেছিলেন এখানে। পাখিটা নাকি অদ্ভুত কথা বলে। হ্যাঁ, পাখিটা চুরি গেছে শুনলুম। ব্যাপারটা ভারী অদ্ভুত জানেন। দিন 15 আগে মামাবাবু এখানে এসেছিলেন বেড়াতে। যাওয়ার দিন জঙ্গলে কোথায় একটা আদিবাসী ছেলের কাছে পাখিটা কেনেন। পাখিটা আর কোনো কথা বলে না, খালি বলে, মাই নেম ইজ গঙ্গারাম, আই অ্যাম কিল্ড বাই গঙ্গারাম। গঙ্গারাম যে কে কে জানে। আচ্ছা, এই গঙ্গারামকে খুন করলো, এর মানেই বা কি? ভুল শুনেছেন। কথাটা হবে আই অ্যাম কিল্ড বাই বঙ্কারাম, গঙ্গারাম নয়। প্রদীপবাবু চমকে উঠে বললেন, বঙ্কারাম? কি আশ্চর্য! চেনেন নাকি বঙ্কারামকে? চিনতুম, খুবই চিনতুম।
ওকে এখানকার লোকে বাবু বঙ্কারাম সেনাপতি বলে জানত। রাজাগজা লোক বললেই চলে। পুরনো কোদণ্ডগিরিতে ওর বাড়ি। ওর পূর্বপুরুষেরা নাকি এই কোদণ্ডগিরি পরগনার শাসক ছিলেন। পরে রাজত্ব ঘুচে গিয়েছিল ইংরেজের কোপে পড়ে। সেটা ওই 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়কার ঘটনা। যাই হোক, বাবু বঙ্কারাম ছিলেন দুর্ধর্ষ প্রকৃতির লোক। পুলিশের খাতায় খুনে ডাকাত বলে নাম লেখা ছিল, কিন্তু পুলিশ ওকে কিছুতেই ধরতে পারছিল না। গত বছর মার্চ মাসে জঙ্গলের ভেতর একটা ঝর্ণার কাছে দেখি একটা খাকি পোশাক পরা লোক রাইফেল হাতে নিয়ে বসে আছে। এ জঙ্গলে শিকারের পারমিশন দেওয়া হয় না, তাই সোজা গিয়ে চার্জ করলুম। লোকটা আমাকে গ্রাহ্যই করল না। বলল, আমি কে জানো? বাবু বঙ্কারাম সেনাপতির নাম শুনেছ? আমি সেই। শুনে তো ভয় পেয়ে গেলুম। ওকে ঘাটাতে সাহস হলো না। তাছাড়া আমি নিরস্ত্র আর একা ছিলুম, তাই চুপচাপ চলে এলুম। দিন 2 পর হঠাৎ বাবু বঙ্কারাম সন্ধ্যার সময় আমার এই বাংলোয় হাজির। তাকে খাতির করে বসালুম। বাবু বঙ্কারাম বললেন আমার উপর তিনি খুব খুশি হয়েছেন, কারণ পুলিশের কানে তুলিনি যে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। এখন আসল কথাটা হলো যে জঙ্গলের ভেতর ওর কিছু গোপন কাজকর্ম আছে। উনি চান জঙ্গলের রেঞ্জার বা গার্ডদের যেন আমি সাবধান করে দিই, যাতে ওকে দেখতে পেলেও যেন না ঘাঁটায় এবং পুলিশের কানে না তোলে। আদিবাসীরা ওর ভক্ত, কাজেই তারা ওর বিরুদ্ধে কিছু করবে না। তার কিছুদিন পর সেই ঝর্ণার ধারে বাবু বঙ্কারামের ডেড বডি পাওয়া গেল। ডেড বডি? হ্যাঁ, গলায় একটা মিহি নাইলনের দড়ির ফাঁস আটকানো, জিভ বেরিয়ে রয়েছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, দড়িটা অন্তত 7-8 মিটার লম্বা। কেউ যেন অতটা দূর থেকে হ্যাঁচকার টানে ওকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছে। আচ্ছা, আত্মহত্যা নয় তো? না না, কখনো নয়। অমন মিহি দড়ি, প্রায় সুতোই বলতে পারেন, তা দিয়ে আত্মহত্যা করা যাবে কিভাবে? গাছের ডালে বেঁধে ঝুলে পড়লেই তো ছিঁড়ে যাবে। তাছাড়া জায়গাটা ফাঁকা। হ্যাঁ, ঝোপঝাড় অবশ্য আছে প্রচুর, কিন্তু কাছাকাছি 10-12 বর্গমিটারের মধ্যে কোনো উঁচু গাছই নেই। রাইফেলটা? ওর রাইফেলটার কথা বলছেন কি? না, ওটা পাওয়া যায়নি। যে ওকে ফাঁস আটকে মেরেছিল সম্ভবত সেই নিয়ে পালিয়েছিল। পুলিশের সন্দেহ কাজটা গোপেশ্বর নামে ওর এক সেঙাতের। সেও সাংঘাতিক লোক। তাহলে দেখা যাচ্ছে পাখিটার কথা যদি সত্যি হয়, গঙ্গারামকে বঙ্কারাম খুন করেছিল এবং শেষে বঙ্কারামকেও কেউ খুন করল। আমার মনে হয় গঙ্গারামের অনুগত গোপেশ্বর প্রতিশোধ নিয়ে থাকবে। মামাবাবু যদি পাখিটার কথা বুঝতে ভুল না করতেন, তাহলে বাবু বঙ্কারামের হত্যা রহস্য নিয়ে এখন উঠে পড়ে লাগতেন। আপাতত আপনার মামাবাবু গঙ্গারামের হত্যা রহস্য নিয়ে উঠে পড়ে লেগেছেন। দেখা যাক কতদূর এগোতে পারেন। তবে এটুকু বলতে পারি, শেষ পর্যন্ত বঙ্কারামের হত্যা রহস্যেই জড়িয়ে পড়বেন হালদার মশাই, বিশেষ করে সাধু, পাখি আর বাঁদরের নাগাল যখন পেয়ে গেছেন। সাধু, পাখি আর বাঁদর, সে আবার কি? কর্নেল সংক্ষেপে ঘটনাটা বললেন। শোনার পর প্রদীপবাবু খুব অবাক হয়ে গেলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধুর ব্যাপারটা কিন্তু সত্যি আশ্চর্য। জানেন, ইদানিং সারা এলাকা জুড়ে খালি ওই নিয়ে আলোচনা। যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে সে নাকি স্বচক্ষে দেখেছে এক সাধু বাবা হঠাৎ তার সামনে দেখা দিয়েই আবার অদৃশ্য হয়ে যাচ্ছেন। আপনার মামাবাবুও নাকি দেখেছেন স্বচক্ষে? হ্যাঁ, মামাবাবু নাকি জঙ্গলের ভেতর সেই ঝর্ণার কাছে দেখেছেন। আর লোকেরা দেখেছে রাস্তাঘাটে, বাড়ির দরজায়, কিংবা নিরিবিলি গাছতলায়। এমনকি আমার রাঁধুনি হলদর ঠাকুর দেখেছে কিচেনের জানালার বাইরে। ডাকবো নাকি ওকে? না, থাক। আচ্ছা, ব্যাপারটা সম্পর্কে আপনার কি ধারণা? প্রদীপবাবু একটু ভেবে নিয়ে বললেন, দেখুন, সমস্যা হচ্ছে মামাবাবুকে অবিশ্বাস করতে বাধ্য, নইলে নিছক গুজব বলেই উড়িয়ে দিতে পারতুম। মামাবাবু অবশ্য ভুল দেখতে পারেন, তাও ঠিক। তবে ঝর্ণার ওখানে পাহাড়ের ওপর এক সাধুকে নাকি
আমাদের গার্ডরা কয়েকবার দেখেছিল। অদৃশ্য হতে দেখেনি যদিও, কিন্তু কিন্তু ওই ঝর্ণা সম্পর্কে এখানে খুব ভয়ঙ্কর সব গল্প আছে। জায়গাটা নাকি ভূতের বাথান, রাত বিরেতে আলো টালো দেখা যায়। হ্যাঁ, আলো আমি নিজেও দেখেছি কয়েকবার, কিন্তু কাল দিন দুপুরে একটা ব্যাপার দেখে খুব অবাক হয়ে গেছি। কর্নেল সোজা হয়ে বসে বললেন, বলুন। কালকের ব্যাপারটা খুবই আশ্চর্য জানেন। তখন প্রায় 1টা বাজে, সবে খাওয়া দাওয়া করে এই বারান্দায় এসে বসেছি। হঠাৎ দেখি কি, ওই যে ছুঁচলো অদ্ভুত গলনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, নিচের দিকটা কতকটা পিরামিডের মতো, আর মাথাটা গির্জার চূড়া বা মিনারের মতো উঠে গেছে। আমি দেখতে দেখতে বললুম, কি আশ্চর্য, আমি তো ওটা পাহাড়ের ওপর বাদশাহী আমলের কোনো মসজিদের মিনার বলে ভাবছিলুম। আগ্রার কাছে ঠিক এমনই একটা স্থাপত্য দেখেছি। না না, ওটা একটা প্রাকৃতিক স্থাপত্যই বলতে পারেন। লক্ষ্য করে দেখুন, পাহাড়টা যেন বান লাগানো বিশাল একটা ধনুক। কোদণ্ড মানে ধনুক, স্বয়ং শিবের ধনুক, আর গিরি হলো পাহাড়। ওই পাহাড়টারই নাম তাই কোদণ্ডগিরি। তাই থেকে এই এলাকা এবং জনপদটার নামও হয়েছে কোদণ্ডগিরি। তা গতকাল বেলা 1টা নাগাদ হঠাৎ দেখি কি, ওই ছুঁচলো চূড়ো থেকে একটা গোল মতো প্রকাণ্ড জিনিস আকাশে ছিটকে গেল। ছাইরঙা মস্ত বড় একটা গোলা, মাত্র কয়েক সেকেন্ড ভেসে রইল আকাশে, তারপর নেমে এলো চূড়োর মাথায়। তারপর আর দেখতে পেলুম না। ভাবলুম চোখের ভুল নাকি। কর্নেল নিষ্পলক চোখে তাকিয়েছিলেন, বললেন, 1টা বাজে তখন? হ্যাঁ, প্রায় 1টা। জিনিসটা কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলেন? আগে হ্যাঁ। ছাই রঙের গোলাকার জিনিস? হ্যাঁ, প্রকাণ্ড। এখান থেকে ওই পাহাড়টার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ঝর্ণাটা আছে ঠিক তার নিচেই। মিস্টার রায়, আপনি নিশ্চয়ই চন্দ্র অভিযানের লুনার মডিউলের ছবি দেখেছেন, কিংবা আমাদের দেশ মহাকাশে যে সব কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে তাদের ছবিও দেখেছেন। মাই গুডনেস, আপনি সম্ভবত ওই ধরনেরই কোনো জিনিস দেখে থাকবেন। এমনও হতে পারে জিনিসটা আধুনিক কোনো আকাশযান, তথাকথিত উড়ন্ত চাকি বা ফ্লাইং সসারের মডেলে তৈরি। সে কি? প্রদীপবাবু নড়ে বসলেন। কর্নেল উঠে দাঁড়ালেন। কাল বেলা 1টা নাগাদ কয়েক সেকেন্ডের জন্য দেখেছেন তো? আমার ধারণা আমি আপনাদের হয়তো একটা বিস্ময়কর ম্যাজিক দেখাতে পারবো। অন্তত 99% চান্স আছে। বলে কর্নেল পর্দা তুলে ঘরে ঢুকে গেলেন। একটু পরে বেরিয়ে এলেন, হাতে গতকাল সকালে দেখা সেই হাড়ের টুকরো অথবা মাউথ অর্গ্যান অথবা রিমোট কন্ট্রোল যন্ত্রটা। চেয়ারে বসে বললেন, দেখা যাক কি ঘটে। মিস্টার রায়, জয়ন্ত, তোমরা ওই ছুঁচলো পাহাড়টার দিকে লক্ষ্য রাখো। রেডি? 1, 2, 3। আমাদের চোখের সামনে সকালবেলার উজ্জ্বল রোদে 5 কিলোমিটার দূরের ওই পাহাড়ের ছুঁচলো ডগা থেকে একটা গোলাকার ধূসর রঙের প্রকাণ্ড জিনিস ছিটকে গেল আকাশে, স্থির ভেসে রইল। কর্নেল বললেন, বেশিক্ষণে ম্যাজিক দেখানো ঠিক নয়, আর কারোর চোখে পড়ে যেতে পারে। অতএব ম্যাজিকের খেলা সাঙ্গ হল। ডার্লিং, এই খেলাটার নাম দিলাম কোদণ্ডের টঙ্কার। গোলাটা নেমে এসে যেন চূড়ায় মিশে গেল। শ্বাস ছেড়ে বললুম, পুশ প্যানেল এ এবং পুশ প্যানেল বি এর জাদু, কোদণ্ডের টঙ্কার। ঠিক বলেছ ডার্লিং। বলে কর্নেল প্রদীপবাবুর দিকে ঘুরলেন। প্রদীপবাবু হতবাক হয়ে বসে আছেন। উনি মুখ খুলতে যাচ্ছেন, এমন সময় ওর মালি এসে সেলাম দিয়ে বলল, গেটের কাছে এই চিঠি লটকানো ছিল স্যার। প্রদীপবাবু চিঠিটা খুলে পড়লেন, তারপর ভীষণ গম্ভীর মুখে কর্নেলকে এগিয়ে দিলেন। উঁকি মেরে দেখি ইংরেজিতে লেখা আছে, তোমার মামাবাবুকে আমরা আটকে রেখেছি। রাত 10টায় ঝর্ণার কাছে এসে একা দেখা করবে, তখন কথা হবে। সাবধান, গন্ডগোল বাঁধানোর মতলব করলে তোমার মামার মুন্ডু উপহার পাবে। বেনামি চিঠিটা পেয়ে প্রদীপবাবু খুব মুষড়ে পড়েছিলেন। কর্নেল ওকে আশ্বাস দিয়ে আমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন।
ডক্টর সীতাকান্ত পট্টনায়ক দুপুরের আগে এসে পৌঁছতে পারবেন বলে মনে হয় না। ততক্ষণ একটু ঘোরাঘুরির ইচ্ছে হয়েছিল কর্নেলের। রাস্তায় একটা খালি অটোরিকশা পাওয়া গিয়েছিল। পুরনো কোদণ্ডগিরিতে পৌঁছে কর্নেল হিন্দিতে রাস্তার একটা লোককে জিজ্ঞেস করলেন, বাবু বঙ্কারাম সেনাপতির বাড়িটা কোথায়? লোকটা অবাক হয়ে আমাদেরকে দেখতে দেখতে বলল, বাবু বঙ্কারাম সে তো মারা গেছেন গত বছর। জানি, তার বাড়িতে তো লোকজন আছে নাকি? কেউ নেই, আর বাড়ি তো শুধু নামেই। চলে যান সিধে রাস্তা ধরে, জঙ্গলের ভেতরে ভাঙা দালান বাড়ি দেখতে পাবেন। গ্রামটা একসময় হয়তো সমৃদ্ধ ছিল, এখন প্রায় জনহীন ছন্নছাড়া বসতি। যারা বাস করছে তাদের বোধহয় আর অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। আগাছার জঙ্গল, ধ্বংসস্তূপ, তার মধ্যে একটা একটা করে কুঁড়ে ঘর। কিছুটা যাওয়ার পর ডান দিকে গাছপালা আর ঝোপের ভেতর একটা ভাঙা দেউড়ি দেখা গেল। লতা পাতায় ঢাকা দেউড়ির পাশ দিয়ে সাবধানে এগিয়ে একটা ফাঁকা জায়গায় পৌঁছলুম আমরা। সামনে ডাইনে বাঁয়ে মুখ থুবড়ে পড়ে থাকা ঘরগুলোর বুকে ঘন আগাছা গজিয়ে উঠেছে। কর্নেল চারিদিকে দেখতে দেখতে আনমনে বললেন, আশ্চর্য তো। কি আশ্চর্য? ডাকাত হওয়ার আগে বাবু বঙ্কারাম নিশ্চয়ই এই বাড়িতে বাস করতেন, কিন্তু থাকার মতো আস্ত কোনো ঘর তো দেখতে পাচ্ছি না। লক্ষ্য করো জয়ন্ত, এসব ঘর অন্তত 50-60 বছর আগে ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তা মনে হচ্ছে বটে, কিন্তু এই ভূতের আস্তানায় আপনার হানা দেওয়ার উদ্দেশ্যটা কি বুঝতে পারছি না। কর্নেল আমার কথার জবাব না দিয়ে পা বাড়ালেন। একটু তফাতে একটা ফোকর দেখা যাচ্ছিল। ফোকরটা লতা পাতায় প্রায় ঢাকা পড়েছে। আমি বারণ করার আগেই কর্নেল গুঁড়ি মেরে ঢুকে পড়লেন। অগত্যা আমাকেও তাকে অনুসরণ করতে হলো। ফোকরের ভেতর একটা সুড়ঙ্গ পথই বলা যায়। দিন দুপুরে আঁধার হয়ে আছে পুরো। একটু পরে সামনেটা ফাঁকা হয়ে গেল। একটা ছোট চত্বরে পৌঁছলুম আমরা। কর্নেল বললেন, এই দিকটাই ছিল বাড়ির অন্দরমহল। এখানেও একই অবস্থা। উঁচু সব ধ্বংসস্তূপ, চারপাশে আগাছা আর লতাপাতার ঝালরে ঢাকা। বুনো ফুলের কড়া গন্ধ ম ম করছে এই ধ্বংসপুরীতে। পাখপাখালির ডাকও শোনা যাচ্ছে, কিন্তু কর্নেলের এখন পাখি দেখার দিকে মন নেই। এমনকি ওর দাড়ি ঘেঁষে প্রজাপতিও আনাগোনা করছে, কিন্তু উনি যেন দেখেও দেখতে পাচ্ছেন না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ওপাশ থেকে একটা বট গাছের ডালপালা ঝুঁকে এসেছে আমার মাথার উপর। হঠাৎ ওপর থেকে কি একটা জিনিস ধূপ করে আমার ঘাড়ে পড়ল। আঁতকে উঠে লাফ দিতেই গলায় হ্যাঁচকা টান এবং সঙ্গে সঙ্গে দম আটকে এলো। গো করতে করতে পড়ে গেলুম ঘাসের উপর। তারপর কানে এলো গুলির শব্দ। তারপর মাথার কাছে কর্নেলের ডাক শুনতে পেলুম, জয়ন্ত, জয়ন্ত। আস্তে আস্তে উঠে বসলুম। তাকিয়ে দেখি কর্নেলের হাতে কতকটা কাঠবেড়ালির মতো দেখতে একটা খুদে বাঁদর। পিটপিট করে তাকাচ্ছে বাঁদরটা। কর্নেল তার কাঁধটা শক্ত করে ধরে রেখেছেন, তাই বাঁদরটা নড়াচড়ার সাধ্য নেই। আমাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে কর্নেল বললেন, জোর বেঁচে গেছো ডার্লিং। আর একটু দেরি হলে বাবু বঙ্কারামের অবস্থাই হতো তোমার। যাই হোক, গলার ফাঁসটা এবার খুলে ফেলো। এবার শিউড়ে উঠে দেখলুম আমার গলায় মিহি নাইলনের সুতো জড়ানো। ব্যাপারটা বুঝতে 1 সেকেন্ডও দেরি হলো না। কাঁপা কাঁপা হাতে গলা থেকে সুতোটা খুলে ফেললুম। ভাগ্যিস বাঁদরটাকে আগে দেখতে পেয়েছিল। তোমার মাথার উপর ওই ডাল বেয়ে এগিয়ে আসছিল। ফাঁসটা নিয়ে যেই তোমার ঘাড়ে লাফিয়ে পড়েছে, আমিও এক লাফিয়ে গিয়ে ওকে ধরে ফেলেছি। তবে ফাঁস ধরে যে টানটা দিয়েছিল তাকে দেখতে পাইনি। আন্দাজে রিভলভারের গুলি ছুঁড়ে তাকে ভাগিয়ে দিয়েছি। লোকটা সম্ভবত বটগাছের গুঁড়ির উপর কোথাও বসেছিল, কারণ তার লাফিয়ে পড়া আর দৌড়ে যাওয়ার ধূপ ধূপ শব্দ আমি শুনতে পেয়েছি। উঠে দাঁড়ালুম। মাথাটা ঝিমঝিম করছে। কুৎসিত বাঁদরটার দিকে তাকাতেও আতঙ্ক হচ্ছিল। আর ওর শয়তান মনিব নাইলনের শক্ত এই সুতোটার অন্য প্রান্ত থেকে ছিপে খ্যাঁচ মেরে মাছ বেঁধানোর মতো হ্যাঁচকা টান মেরেছিল। মানুষ মারার বিদঘুটে ফন্দি বটে। এমন করেই তাহলে বাবু বঙ্কারামকে দম আটকে খুন করা হয়েছিল। সুতোটা প্রায় 10-12 মিটার লম্বা। ল্যাসোর একটা খুদে সংস্করণ আর কি।
গুটিয়ে পকেটে রাখলুম। কর্নেলের জাদুঘরে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে উপহার দেব এটা। সঙ্গে একটা চিরকুটে লেখা থাকবে, এই নিরীহ সুতোটি প্রখ্যাত সাংবাদিক জয়ন্ত চৌধুরীকে জমের বাড়ির দরজা অবধি টেনে নিয়ে গিয়েছিল। এই সেই ময়নাচোর স্কুইরেল মাঙ্কি ডার্লিং। হালদার মশাইয়ের সাধু, পাখি আর বাঁদরের মধ্যে বাঁদরটা হাতে এলো। তবে আশা করি আবার তার দেখা আমরা শিগগির পাব। শুধু পাখিটার জন্য ভাবনা হচ্ছে। আমার না আর 1 সেকেন্ডও এখানে থাকতে ইচ্ছে করছে না কর্নেল। তাছাড়া শ্বাসনালীতে ব্যথা করছে। ঠিক আছে, চলো ফেরা যাক। পরে আবার এসে বাবু বঙ্কারামের ডেরাটা খোঁজা যাবে ক্ষণ। তারপর ক্ষুদে প্রাণীটাকে জ্যাকেটের ভেতর পকেটে ঢুকিয়ে বোতাম আঁটলেন। বাঁদরটা একটুও নড়াচড়া করল না। গ্রামের রাস্তায় ফিরে যাওয়ার সময় একটা ভিড় চোখে পড়ল। একটা কুঁড়ে ঘরের সামনে পুরুষ, স্ত্রীলোক, কাচ্চা বাচ্চা ভিড় করে কি যেন দেখছে। উঁকি মেরে দেখি একটা কালো মরা পাখি পড়ে আছে মাটিতে। সেটাই সবাই ভিড় করে দেখছে। কর্নেলের দিকে তাকালুম। খুব চঞ্চল হয়ে উঠেছেন আমার বৃদ্ধ বন্ধু। কি ব্যাপার, মরা পাখি দেখার জন্য এত ভিড় কেন? একজন বুড়ো ওদিক থেকে বলল, সাহেব, এটা একটা ময়না পাখি। আহা, তা তো দেখতেই পাচ্ছি। পাখিটা মরল কি করে? হুজুর, পাখিটা আমার নাতনি কুড়িয়ে পেয়েছে মাঠে, তখনও ঢুকছিল। এই নিয়ে মুখে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করলো, তো বাঁচলো না। এ পাখিটা আমরা চিনতে পেরেছি হুজুর, ওই সেজন্যই এই ভিড়। পাখিটা কার? আগে ওই বাবু গঙ্গারাম দাস বলিয়ে একটা লোক ছিল, এ তারই পাখি। পাখিটা ভালো বুলি বলতে পারত হুজুর। হ্যাঁ, ওড়িয়া, হিন্দি, আবার ইংরেজিতেও নাকি বুলি বলতো। বাবু গঙ্গারাম দাস ছিল লেখাপড়া জানার লোক। বড্ড খেয়ালি আর দিল দরিয়া ছিল তার মেজাজ। গরিব লোকজনের জন্য খুব দয়া ছিল তার। আমি চমকে উঠেছিলুম। কর্নেল জিজ্ঞেস করলেন, তিনি এখন কোথায় আছেন? জানি না হুজুর। ওই বাবু গঙ্গারাম থাকতো বাবু বঙ্কারামের বাড়িতে। তা শুনেছি ওরা নাকি ছিল মাস্তুতো ভাই। তা বছর খানেক আগে বাবু বঙ্কারাম জঙ্গলে ঝর্নার ধারে খুন হয়েছে। বাবু গঙ্গারাম তারপর থেকেই নিপাত্তা। তা পুলিশ তাকে আর গোপেশ্বর নামে একটা লোককে খুনি বলে সন্দেহ করেছিল বটে, কিন্তু আমরা এ কথা বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস করি না। অমন নিরীহ আর দয়ালু লোক গঙ্গারাম সে মানুষ খুন করতে পারে? না 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 না, ও খুনির কাজ গোপেশ্বর, হ্যাঁ গোপেশ্বর পারত বটে। তা সেও ছিল এক সাংঘাতিক ডাকাত, বাবু বঙ্কারামের সেঙাত। কর্নেল পাখিটার দিকে তাকিয়ে বললেন, এ পাখি যে বাবু গঙ্গারামেরই, তোমরা চিনলে কেমন করে? ওই যে দেখছেন, পাখিটার একটা পায়ে রূপোর আংটা, ওই দিয়ে বাবু গঙ্গারাম সব সময় পাখিটারে কাঁধে নিয়ে ঘুরিয়ে বেড়াতো। হ্যাঁ, ওই আংটার সঙ্গে ছিল সরু চেন, বুঝলেন? ওই চেনটা থাকতো বাবু গঙ্গারামের গলায় জড়ানো। তা মনে হচ্ছে ওই আংটা থেকে চেন ছিঁড়ে কিভাবে পাখিটা পালিয়ে বেড়াচ্ছিল এতদিন। কর্নেল হাঁটু ভাঁজ করে ঝুঁকে পাখিটাকে ভালো করে দেখতে গেছেন। অমনি তার জ্যাকেটের ভিতর থেকে দুটো বোতামের মাঝখান দিয়ে বজ্জাত খুদে বাঁদরটা সুরুত করে পিছলে পড়ল। তারপর লোকগুলোর পায়ের ফাঁক দিয়ে গলে চোখের পলকে কুঁড়ে ঘরের চালে চড়ে বসল। এবার তাজ্জব হয়ে দেখলুম বাঁদরটা মরা পাখিটাকে হাতিয়ে নিয়েছে। সবাই হকচকিয়ে গিয়েছিল। কর্নেলও হতভম্ব, হাঁ করে তাকিয়ে আছেন। আমিও তাই। তারপর লোকগুলো চেঁচিয়ে উঠল, চেঁচামেচিতে হয়তো ভয় পেয়েই বাঁদরটা পাখিটা নিয়ে এক লাফে কুঁড়ে ঘরের পেছন দিকে উধাও হয়ে গেল। ওর গতি আর ভঙ্গি অবিকল কাঠবেড়ালির মতো। কর্নেল বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, পকড়ো পকড়ো, বকশিস মিলেগা, পকড়ো। বকশিসের লোভে হইচই করতে করতে অনেকেই ছুটে গেল। বুড়ো কর্নেলকে আশ্বস্ত করে বলল,
আপনি চুপ করে বসে থাকুন তো হুজুর। হ্যাঁ, আমি 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 খাটিয়ে এনে দিচ্ছি। আরে ভণ্ডুরামকে ওরা এক্ষুনি ধরে ফেলবে। বাবা, ওটা তো একটা পোষা বাঁদর। হ্যাঁ, আমি 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 এক্ষুনি এনে দিচ্ছি। সে ঘর থেকে দুটো খাটিয়া এনে দিল। আমরা বসলুম। কর্নেল জিজ্ঞেস করলেন, বাঁদরটাও তোমাদের চেনা দেখছি। হ্যাঁ, হুজুর কি ভণ্ডুরামকে কিনে আনলেন ভগিয়ার কাছ থেকে? না, বাঁদরটা আমি ভগিয়ার কাছ থেকে কিনিনি, অন্য একজনের কাছ থেকে কিনেছি। বুড়ো অবাক হয়ে বলল, সে কি? হ্যাঁ, ভগিয়া ভণ্ডুরামকে তাহলে বেচে দিয়েছিল? আচ্ছা, কার কাছে বলেন তো হুজুর? হ্যাঁ, নাম তো জানি না। বাবু বঙ্কারামের বাড়ির ওখানে একটা লোক। বুঝেছি, ওই বেটে মতো মাথায় টাক আছে তো। হ্যাঁ, নব। আচ্ছা, ভগিয়াকে? নবর ভাই। ভগিয়া যে সারাদিন ভণ্ডুরামকে নিয়েই ব্যস্ত থাকতো, তাই নব বলতো বটে যে ওই বাদরটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসবে, নয়তো কাউকে বেচে দেবে। ভগিয়া এমন জাতের বাঁদর পেল কোথায়? ওই জঙ্গল থেকে নাকি ধরে এনেছিল, তারপর খেলা শিখিয়েছিল। যা বলতো তাই শুনতো ভণ্ডুরাম। তা ভগিয়াকে এখন কোথায় পাওয়া যাবে? সে তো বলা কঠিন। শুনেছি সে নাকি এক সাধু বাবার চেলা হয়েছে। কোথায় কোথায় নাকি ঘোরে সাধু বাবার সঙ্গে। হ্যাঁ, এক সাধু বাবা নাকি অদৃশ্য হতে পারেন? তা তাঁরই চেলা হয়নি তো ভগিয়া? বুড়ো মুখ বেঁকিয়ে বলল, চেলা? সে সাধু বাবা নাকি স্বয়ং শিব। ভগিয়া তার চেলা হবে? তাহলে তাহলে পূবের সূর্য পশ্চিমে উঠবে না? হ্যাঁ হুজুর, ভগিয়ার সাধু বাবা আর কেমন হবে? হ্যাঁ, কেমন হবে? ওই ওই ভগিয়ার মতোই হবে। হ্যাঁ, কেউ কেউ বলে সাধুটা নাকি গোপেশ্বর, পুলিশের ভয়ে সাধু সেজে লুকিয়ে বেড়াচ্ছে। লোকগুলো হই হই করে ফিরে এলো। ফাঁসুড়ে ভণ্ডুরামকে ধরে এনেছে ওরা। মরা পাখিটাকে এখনও বজ্জাতটা আঁকড়ে ধরে রয়েছে। কর্নেল বাঁদরটাকে আগের মতোই জ্যাকেটের ভিতরের পকেটে চালান করলেন এবং এক হাত দিয়ে চেপে রাখলেন যাতে আর পালাতে না পারে। আর মরা পাখিটাকে আমি রুমালে জড়িয়ে নিলুম কর্নেলের আদেশে। ওদের বকশিস দিয়ে বুড়োর কাছে বিদায় নিয়ে কর্নেল হঠাৎ আমাকে চাপা গলায় বললেন, জয়ন্ত, দূরে একটা লোককে দৌড়ে আসতে দেখছি। মনে হচ্ছে লোকটা ভগিয়ার দাদা নব। ওই দেখো, সামনের বড় রাস্তার মোড়ে একটা অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে। দৌড়ানোর জন্য তৈরি হও। 1, 2, 3, রান! পিছনে লোকগুলো নিশ্চয়ই ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে। জীবনে এমন দৌড় কখনো দৌড়ায়নি, কিংবা 65 বছরে স্যান্টা ক্লজ চেহারার এই বৃদ্ধ ভদ্রলোককেও এমন দৌড়তে দেখিনি। অটোরিকশায় চেপেই কর্নেল বললেন, डबल भाड़ा सरदार जी, तुरंत चलिए, इधर टाउनशिप होके सीधा। ড্রাইভার কি বুঝলো কে জানে, তক্ষুনি স্টার্ট দিয়ে বাহনটাকে রকেটের বেগে ছুটিয়ে দিল পার্বতী নদীর ব্রিজের দিকে। প্রদীপবাবুর বাংলো বাড়িতে পৌঁছে দেখি সবে ডক্টর সীতাকান্ত পট্টনায়ক ভুবনেশ্বর থেকে নিজেই জিপ চালিয়ে হাজির। কর্নেল পকেট থেকে ভণ্ডুরামকে বের করলে উনি চমকে গিয়ে বললেন, আরে, স্কুইরেল মাংকি মনে হচ্ছে, কোথায় পেলেন? কর্নেল হালদার মশাইয়ের প্রসঙ্গ থেকে শুরু করলেন। কথা শেষ হলে পট্টনায়ক বললেন, কি আশ্চর্য! কাল দুপুরে কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরি হলে যখন আপনি আমার সঙ্গে দেখা করলেন, তখনই যদি গঙ্গারামের ব্যাপারটা বলতেন, তখনই সব জানিয়ে দিতুম আপনাকে। চেনেন নাকি গঙ্গারামকে? ভীষণ চিনি। ভদ্রলোক ছিলেন ব্যাঙ্গালোর স্পেস রিসার্চ সেন্টারের জ্যোতি পদার্থ বিজ্ঞানী। খুব খেয়ালি স্বভাবের মানুষ। হঠাৎ চাকরি ছেড়ে নিখোঁজ হয়ে যান। তাহলে দেখা যাচ্ছে যে তিনি ওল্ড কোদণ্ডগিরিতে বাবু বঙ্কারামের বাড়িতে এসে জুটেছিলেন। বাবু বঙ্কারামের নাকি মাসতুতো ভাই উনি। হতে পারে। কেন এখানে এসেছিলেন তাও আঁচ করতে পারছি। জঙ্গলের ভেতরে কোদণ্ডগিরি পাহাড়ের নিশ্চয়ই গোপনে মহাকাশ সংক্রান্ত গবেষণা করছিলেন। একটু আগে মিস্টার রায়ের কাছে যা শুনলুম, তাতে ওর সাফল্যের প্রমাণও পেয়েছি। এমন একটা রিমোট কন্ট্রোল সিস্টেম এ যাবৎ আবিষ্কৃত হয়নি। হ্যাঁ, রিমোট কন্ট্রোল যন্ত্রটা সত্যিই বিস্ময়কর।
কিন্তু এসব কাজের জন্য প্রচুর টাকার দরকার। এত টাকা কোথায় পেলেন জিআরডি? ও হ্যাঁ, ডক্টর গঙ্গারাম দাস জিআরডি নামেই বিজ্ঞানী মহলে পরিচিত ছিলেন। কর্নেল বাঁদরটার পিঠে হাত বুলোতে বুলোতে বললেন, তাহলে কি বাবু বঙ্কারামকে ডাকাতি করে টাকা জোগাড় করার জন্য উনি প্ররোচিত করেছিলেন? হয়তো বাবু বঙ্কারামকে কোনো লোভ দেখিয়েছিলেন। এই সময় প্রদীপবাবু আসলেন। লাঞ্চ রেডি, 1:30 বাজতে চললো, এবার দয়া করে উঠে পড়ুন। খাওয়া দাওয়ার পর মরা ময়না পাখিটা নিয়ে কর্নেল এবং ডক্টর পট্টনায়ক কী সব পরীক্ষায় বসলেন। ডক্টর পট্টনায়কের সঙ্গে সব সময় একটা ক্ষুদে পোর্টেবল ল্যাবরেটরি থাকে। দেখতে সেটা একটা প্রকাণ্ড স্যুটকেসের মতো। টেবিলে সেটা খুলে বসেছেন। ফাঁসুড়ে ভুন্ডুরাম এখন প্রদীপবাবুর জিম্মায়। ওকে বন্যপ্রাণী গবেষণাগারের হেফাজতে দেওয়া হবে। রাত জেগে ট্রেন জার্নি, তার ওপর জমের দুয়ার থেকে ফেরার ধাক্কায় আমি বড্ড ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। শ্বাসনালীর ব্যথাটা গরম জলের গার্গেলে অনেকটা কমেছে। ভাত ঘুমে সবে চোখ বুজে আসছে, এমন সময় কর্নেল এবং ডক্টর পট্টনায়কের উত্তেজিত কণ্ঠস্বর শুনে ঘুমের রেশ ছিঁড়ে গেল। কি আশ্চর্য, এই যে দেখছি একটা নকশা। হ্যাঁ, ব্লু প্রিন্টও বলতে পারেন। নিশ্চয়ই গোপনীয় এবং গুরুত্বপূর্ণ ব্লু প্রিন্ট। তা না হলে পাখির পায়ের উপর আংটার মধ্যে রোল করে লুকিয়ে রাখা হবে কেন? এটা কিন্তু সাধারণ কাগজ নয়, গুপ্তচরেরা ব্যবহার করে এগুলো। 1 বর্গফুট কাগজও রোল করে নখের মধ্যে লুকিয়ে রাখা যায়। এবার বোঝা গেল পাখিটা পালিয়ে বেড়াচ্ছিল। ফাঁদে আটকে আদিবাসী ছেলেরা ওকে ধরে। হালদার মশাই কিনে নিয়ে যান। তাঁর বাড়ি থেকে পাখিটা উদ্ধার করে আনার সময় আবার হাত ফসকে পালিয়েছিল। পালাতে গিয়ে বিদ্যুতের শক খেয়ে শেষে মারা পড়ে। মাঠে পড়েছিল নাকি পাখিটা, ওখানে বিদ্যুতের তার গেছে, আমি দেখেছি। হ্যাঁ, বিদ্যুতের শকেই ছিটকে পড়া সম্ভব। বুঝেছি। হালদার মশাইয়ের সঙ্গে সাধু আর তার চেলা যখন ধস্তাধস্তি করছিল তখনই পাখিটা পালিয়ে থাকবে। বেনামি চিঠিতে বলা হয়েছে ওকে ওরা আটকে রেখেছে। তার মানে ধস্তাধস্তিটা খুব সাংঘাতিকই হয়েছে। হালদার মশাই তো আর সহজে বন্দী হওয়ার পাত্র নন। ওকে কায়দা করতে হাত ফসকে পাখির পালানোই স্বাভাবিক। ডক্টর পট্টনায়ক আবার নকশাটার ওপর আতশ কাচ নিয়ে ঝুঁকে পড়লেন। তারপর চাপা গলায় বললেন, কর্নেল, আমার মনে হচ্ছে এটা কোদণ্ডগিরি পাহাড়ের জিআরডি ল্যাবরেটরি এবং স্পেস রিসার্চ সেন্টারের ব্লু প্রিন্ট। এটা মনে হচ্ছে সেই গোপন জায়গায় যাওয়ার হদিশ। আচ্ছা, এই চিরুনির মতো চিহ্নটা দেখুন, এটা সম্ভবত ঝর্ণা। আর ঠিক তার উল্টো দিকে এই যে এই লাল ফুটকিটা। আচ্ছা, এই লাল ফুটকিটায় কি সেই লাল রঙের প্রকাণ্ড পাথরটাই যেটা আমি দেখে গিয়েছিলাম জানুয়ারিতে এসে? কর্নেল উঠে দাঁড়ালেন। এখনই বেরিয়ে পড়া যাক। 2:30 বাজতে চলল। দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়াই ভালো। জয়ন্ত, তুমি যাবে নাকি? তড়াক করে উঠে বসলুম। বললুম, যাব না মানে? দৈনিক সত্যসেবক পত্রিকার লক্ষ লক্ষ পাঠক হা পিত্তেশ করে বসে আছে না? পট্টনায়ক বললেন, হাঁটা পথেই যাব। অসব পথ বলা ভুল। জানুয়ারিতে এসে কোদণ্ডগিরি পৌঁছাতে খুব হন্যে হয়েছিলাম। একবার হাতির পালের সামনে আর একবার চিতাবাঘের সামনেও পড়েছিলাম। আমার সঙ্গে ছিলেন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশনের একজন বিশেষজ্ঞ। তিনি তো আতঙ্কে মারা পড়ার দাখিল। প্রদীপবাবু এসে ওর কথা কান খাড়া করে শুনছিলেন। বললেন, জানুয়ারিতে এসেছিলেন আপনারা জঙ্গলে বেড়াতে নাকি? না মিস্টার রায়, নিছক বেড়াতে এলে আপনি তো জানতেই পারতেন। আমরা এসেছিলাম একটা সরকারি তদন্তে। কোদণ্ডগিরি পাহাড়ে নাকি অদ্ভুত সব আলো দেখা যায়, আগুনের গোলাও দেখা যায়। আমার ধারণা ছিল ওখানে প্রচুর প্রাকৃতিক গ্যাস আছে ভূগর্ভে, কিন্তু এসে কিছুই হদিশ করতে পারিনি। আর পাহাড়টায় চড়াও একেবারে অসম্ভব, পুরোটা গ্রানাইট শিলায় তৈরি। যাই হোক, ফেরার পথে পার্বতী নদীর ধারে বালির চড়ায় ওই রিমোট কন্ট্রোল যন্ত্রটা কুড়িয়ে পেয়েছিলাম। আগুনের গোলার কথা আমিও শুনেছিলাম। আজ সকালে দেখতেও পেলেন। কিন্তু ওটা তো আগুনের গোলা নয়, ছাই রঙের একটা গোলক। রাতে ওটা থেকে রশ্মি ঠিকরে পড়ে।
তাছাড়া মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহ রাতের আকাশে আগুনের গোলার মতো দেখাতেই পারে। প্রদীপবাবুও যাত্রায় আমাদের সঙ্গ ধরলেন। এতে খুশি হলেন কর্নেল এবং ডক্টর পট্টনায়ক। আসলে প্রদীপবাবু কোদণ্ডগিরি জঙ্গলের নারী নক্ষত্র জানেন, রাস্তা ভুল হওয়ার চান্স থাকবে না। পাহাড়ি জঙ্গলের সৌন্দর্য তুলনাহীন। তাছাড়া এখন বসন্তকাল, কত রকমের ফুল ফুটেছে চারিদিকে, মিঠে গন্ধে ম ম করছে বনপথ, পাখপাখালি গান ধরেছে মনের সুখে। কিন্তু এসব দিকে আমাদের কারোরই মন নেই। প্রদীপবাবু সতর্কতার জন্য একটা শর্ট গান হাতে নিয়েছেন, বুনো জন্তুর পাল্লায় পড়লে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য। এই জঙ্গলে পশু পাখি হত্যা নিষিদ্ধ। একবার হাতির চিৎকার কানে এলো। প্রদীপবাবু বললেন, ওই যে দেখুন, পার্বতী নদীতে দিনের শেষে খেলতে নেমেছে হাতির পাল। বাতাস ওদিক থেকে বইছে, কাজেই আমাদের গন্ধ পাবে না ওরা। একখানে টিলার ওপর মহুয়া গাছে ভাল্লুক দেখিয়ে দিলেন। বহু দূরে একবার যেন বাঘের গর্জনও শুনলুম। 5 কিলোমিটার দূরত্ব পেরুতে ঘন্টা 1.5 লেগে গেল। এর কারণ রাস্তা বেশ দুর্গমী, চড়াই উতরাই বিস্তর। ঝর্ণাটা এড়িয়ে আমরা কোদণ্ডগিরির পশ্চিমে গিয়ে দাঁড়ালুম। পাহাড়টা অন্তত 1010 ফুট উঁচু। দূর থেকে স্বর লাগানো ধনুক বা পিরামিডের মতো মনে হয় বটে, তবে কাছ থেকে সেটা বোঝা যাচ্ছিল না। শুধু মিনারের মতো খাড়া ছুঁচলো চূড়াটা চোখে পড়ছিল। পাহাড়ের নিচে বিশাল বিশাল পাথর পড়ে আছে, অনেকটা জায়গা জুড়ে পাথর আর ঝোপ, তারপর উঁচু গাছের জঙ্গল। এখানে বিকেলের গোলাপি রোদ ছড়িয়ে আছে। কর্নেল ও ডক্টর পট্টনায়ক সেই নকশা আঁকা চিরকুট খুলে পরামর্শ করছিলেন। হঠাৎ কর্নেল বললেন, লাল ফুটকি। দেখুন তো ডক্টর পট্টনায়ক, ওই লাল পাথরটাই কি? হ্যাঁ, ওটাই। চলুন দেখা যাক। সাবধান, সবাই গুঁড়ি মেরে পাথরের আড়ালে আড়ালে এগিয়ে চলুন। লাল পাথরটার কাছে পৌঁছে আবার দুজনে নকশা দেখে নিজেদের মধ্যে চাপা গলায় পরামর্শ করলেন। তারপর কর্নেল বললেন, সবাই হাত লাগান, দেখা যাক পাথরটা সরানো যায় কিনা। লাল পাথরটা কিন্তু তত ওজনদার নয়। ওটা যত সরছিল তত নিচের দিকে একটা গর্ত দেখা যাচ্ছিল। কর্নেল বললেন, এই তো দেখছি সুরঙ্গের মুখ। একে একে নামা যাক, টর্চ জ্বালাতে হবে মনে হচ্ছে। প্রথমে কর্নেল, তারপর ডক্টর পট্টনায়ক, তারপর আমি এবং সব শেষে প্রদীপবাবু গর্তে নামলেন। ধাপে ধাপে সিঁড়ি একটু নেমে যাওয়ার পর ওপরের দিকে উঠে গেছে। কেমন একটা ভ্যাপসা গন্ধ টের পাচ্ছি। টর্চের আলোয় কালো পাথরের ধাপ ক্রমশ উঠছে তো উঠছেই। আমরা উঠছি। অনেকখানি ওঠার পর কিছুটা করিডোরের মতো সমতল জায়গা। অবাক হয়ে লক্ষ্য করলুম সামনে আলোর ছটা বেরিয়ে আসছে। কর্নেল থমকে দাঁড়িয়েছিলেন, আবার পা বাড়ালেন। করিডোরের মতো জায়গাটা প্রায় 2 মিটার চওড়া। আলোটা আসছে বাঁ দিক থেকে। করিডোর বেঁকে গিয়ে আবার সিঁড়ির মুখে শেষ হয়েছে। সিঁড়ির মাথায় হলুদ এক বিন্দু আলো, ঠিক আলো নয়, অদ্ভুত একটা রশ্মি যেন। কর্নেল ধাপে পা রেখেছেন, অমনি গমগমে গলায় কেউ বলে উঠল, সাবধান গোপেশ্বর, আর এক পা এগোনোর চেষ্টা করো না। বুঝতে পেরেছি, তুমি এতদিনে আমার ল্যাবরেটরিতে ঢোকার নকশাটা পেয়েছ। আমার দুর্ভাগ্য গোপেশ্বর, পাখিটা শয়তান বঙ্কারাম চুরি করে নিয়ে পালিয়েছিল। তাছাড়া আমার RCS যন্ত্রটাও চুরি করেছিল ডাকাত হতচ্ছাড়া। ওকে খুন করে তুমি সব হাতিয়েছ আমি জানতুম। কাল দুপুরে এবং আজ সকালে আমার স্পেসশিপ দুবার ছিটকে বেরিয়ে গিয়েছিল। আমি জানি তুমি RCS তো হাতিয়েছই, উপরন্তু ওটা ব্যবহার করার কৌশলও জেনে গেছো। শোনো গোপেশ্বর, আমি তোমাকে ঢুকতে দেব একটা শর্তে। বলো গঙ্গারাম। তোমার বাঁ দিকে একটা ঘুলঘুলি দেখতে পাচ্ছ? পাচ্ছি। নকশা আর RCS যন্ত্রটা ওখান দিয়ে ঢুকিয়ে দাও। তাহলে ঢুকতে দেবে তো? হ্যাঁ, দেব। দেখলুম ডক্টর পট্টনায়ক কর্নেলকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কর্নেল গ্রাহ্য করলেন না ওকে। নকশা আর সেই রিমোট কন্ট্রোল যন্ত্র ঘুলঘুলির ভেতর ফেলে দিলেন।
অমনি হা হা হাসির শব্দ এসে আমার কানে ধাক্কা দিল। হলদে আলোর ফুটকিটা নিভে গেল। নেপথ্য থেকে নিষ্ঠুর কথা গম গম করে ভেসে এলো। গোপেশ্বর, বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। মৃত্যুর জন্য তৈরি হও। কর্নেল চিৎকার করে বললেন, ডক্টর দাস, আমি গোপেশ্বর নই, কর্নেল নীলাদ্রি সরকার। আমার সঙ্গে আছেন আপনার পুরনো বন্ধু ডক্টর সীতাকান্ত পট্টনায়ক, সাংবাদিক জয়ন্ত চৌধুরী এবং এই জঙ্গলের কনজারভেটর প্রদীপ রায়। আপনি আগে দেখুন আমরা কারা, তারপর শাস্তি দেবেন। ডক্টর পট্টনায়কও জোরে চেঁচিয়ে বললেন, জিআইডি, আমি পট্টনায়ক। অন্তত 1 মিনিট পরে কথা ভেসে এলো, গোপেশ্বর কোথায়? আমরা জানি না ডক্টর দাস, দয়া করে আমাদের ঢুকতে দিন প্লিজ, সব বলবো। ঠিক আছে, আপনারা আসুন। আবার হলুদ আলোর ফুটকি দেখতে পেলুম। সিঁড়ি বেয়ে আমরা উঠতে থাকলুম। শেষ ধাপের পর আবার একটা করিডোর। বাঁ দিকে একটা কালো দরজা খুলে গেল। একে একে ভিতরে ঢুকলুম। হতবাক হয়ে দাঁড়িয়ে রইলুম। বিশাল এক ল্যাবরেটরি। এক পাশে রকেটের মতো দেখতে একটা প্রকাণ্ড সাদা চোঙা ছাদ ফুঁড়ে চলে গেছে। সেখানে রেলিং ঘেরা। অদ্ভুত শব্দ হচ্ছে, সে নানা রকম বিচিত্র সব শব্দ, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না। ডক্টর পট্টনায়ক বললেন, জিআইডি, তুমি কোথায়? অমনি সামনে একটু তাকাতে চোখ ধাঁধানো নীল আলো খেলে গেল 1 সেকেন্ডের জন্য। তারপর দেখি সেখানে লম্বা রোগা ফর্সা, এক মাথা সাদা চুল, গেরুয়া আলখাল্লার মতো পোশাক পরা এক সৌম্য চেহারার প্রৌঢ় দাঁড়িয়ে আছেন, মুখে মিটিমিটি হাসি। কি পট্টনায়ক, অলৌকিক কীর্তি ভাবছো নাকি? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না পট্টনায়ক, যে কোনো পদার্থকে ভরহীন ফোটনে পরিণত করা যায় এবং তা চর্মচক্ষে অদৃশ্য মনে হবে। হ্যাঁ, মনে আছে? তুমি বলেছিলে ফোটনে পরিণত হলে তা আলোর সমান গতিবেগ পাবে এবং তাই বিশ্বজগতে ছড়িয়ে পড়বে। ঠিক ঠিক, কিন্তু লেজার রশ্মি দিয়ে ফ্রেমের মতো ঘিরে রাখতে পারলে তা ছড়াবে না এবং ফোটনগুলোকে আবার আগের মতো ভরযুক্ত পদার্থ কণিকায় রূপান্তরিত করা যাবে। এখন সচক্ষে দেখলে তো পট্টনায়ক, হ্যাঁ, সেই অসম্ভব আমি সম্ভব করেছি। হ্যাঁ, দেখলুম ভাই, সত্যি তোমার কোনো তুলনা হয় না। বিজ্ঞানী গঙ্গারাম দাস কর্নেলের দিকে তাকিয়ে বললেন, একসময় খবরের কাগজ পড়তুম, তখন আপনার অনেক কীর্তিকলাপ কাগজে পড়েছি। হ্যাঁ, বসুন বসুন, আপনারা আমার সম্মানিত অতিথি, বসুন। আমরা বসলুম। ডক্টর দাস বিশাল টেবিলের ওধারে বসলেন, তারপর বোতাম টিপলেন। তক্ষুনিক একটা ছোট্ট মানুষের গড়নের রোবট এসে আমাদের সামনে দাঁড়ালো। ডক্টর দাস বললেন, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস যা খেতে চান সেই বোতাম টিপুন, পেয়ে যাবেন। কর্নেল কফির বোতামটা টিপলেন। খট করে একটা কাগজে পেয়ালা পড়ল রোবটের পেটের নিচের খোঁদলে। তারপর গড়গড় করে কফি বেরিয়ে পেয়ালা ভর্তি হয়ে গেল। আমরা সবাই কফি নিলুম। তারপর রোবটটা চলে গেল। ডক্টর পট্টনায়ক বললেন, পাহাড় কেটে এই ল্যাবরেটরি বানিয়েছ দেখে অবাক লাগছে জিআরডি। এই যে দৈত্যের কীর্তি, কি করে বানালে? আমি তো বানাইনি ভাই, এটা বঙ্কারামের পূর্বপুরুষের তৈরি গোপন দুর্গ। এটার জন্যই তো ওর সঙ্গে ভাব করেছিলুম, ওকে মিথ্যে লোভ দেখিয়েছিলুম যে দুর্গের ভিতর ওর পূর্বপুরুষের গুপ্তধন আছে, উদ্ধার করে দেব। কিন্তু ও চিরকালের বজ্জাত। যখন বুঝলো যে আমি ল্যাবরেটরি বানাচ্ছি, তখন থেকে বদমাইশি শুরু করলো। গোপেশ্বর নামে ওর এক ডাকাত স্যাঙাত আছে, তাকে নিয়ে ষড়যন্ত্র করলো শয়তানটা। যাকে গোপেশ্বর ওকে খুন করেছে, তবু আরসিএস এবং নকশাটা হাতাতে পারেনি। কর্নেল সংক্ষেপে আগাগোড়া সব ঘটনা বললেন। ডক্টর পট্টনায়ক আরসিএস যন্ত্রটা কোথায় পেয়েছিলেন তাও বললেন। ডক্টর দাস খুব হাসতে লাগলেন শুনে। শেষে গম্ভীর হয়ে বললেন, কিন্তু মিস্টার রায়ের মামা প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোকের কথা শুনে আমার ভয় হচ্ছে, বুঝলেন?
গোপেশ্বর ডাকু সাংঘাতিক লোক, ওকে কিচ্ছু বিশ্বাস নেই। হ্যাঁ, তবে এটুকু আশ্বাস দিতে পারি, ঝর্নার ধারে রাত 10টায় বেটা আসবে বলেছে তো, ওই তখনই আমি ওকে ধরতে রবট পাঠিয়ে দেব। রোবটের টিপুনি খেয়ে সে বেটা কবুল করবে মিস্টার হালদারকে কোথায় আটকে রেখেছে, তারপর বেটাকে পুলিশের কাছে জিম্মা দেবেন মিস্টার রায়। একটা কথা ডক্টর দাস, পাখিটাকে অমন কথা কেন শিখিয়েছিলেন? বঙ্কারাম যদি আমাকে সত্যি খুন করে তাহলে পাখিটা সাক্ষ্য দিতে পারবে, এই ভেবেই ওকে আমি বিশ্বাস করতে পারছিলুম না যে। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে এবং ল্যাবরেটরি দেখে আমরা বিদায় নিলুম। এবার উল্টো দিকের ঝর্নার ধারের গোপন দরজাটা খুলে আমাদের বের করে দিলেন ডক্টর দাস। তারপর আমাকে চমকে দেওয়ার জন্য আবার হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। তখন বুঝলুম হালদার মশাই তাহলে ঠিকই দেখেছিলেন। বাংলোয় ফিরে আমরা আবার অবাক। হালদার মশাই জলজ্জান্ত বসে রয়েছেন, শুধু মাথায় একটা ব্যান্ডেজ। বললেন, হ্যাঁ, আমার নাম কে হালদার, আমার আটকায় রাখবে ওই পুষকে দুইখান লোক। রেলইয়ার্ডে সাধু আর তার স্যালারে ফলো করছিলুম, হঠাৎ ওরা মালগাড়ির আড়ালে লুকায়া পড়ল। আসলে ওত পাইতলা বসছিল, বুঝলেন, যেই গেছি লাফায়া পড়ছে, শেষে মাথায় ডান্ডার বাড়ি। তো জ্ঞান ফিরলে দেখি মালগাড়ির ওয়াগানে হাত পা বান্ধা অবস্থায় পইড়া আসি। গায়ে জোরাইতে একটু দেরি হইতেছিল, তাই নইলে কখন বান্ধন কাইটটা বেড়ায় আসতাম। যাক গিয়া, এইবার আপনাদের খবর কনে স্যার। এই বলে হালদার মশাই মাথার ব্যান্ডেজে হাত বুলোতে থাকলেন। আপাতত খবর হলো, আজ রাত 10টায় আপনার সেই সাধু ওরফে গোপেশ্বর আর চেলা ভোগিয়া ঝর্নার ধারে রোবটের হাতে বন্দী হবে। হ্যাঁ, কোন কি শেষে কিনে রোবট? যা, এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প কোদণ্ডের টঙ্কার। গল্পের উপস্থাপনায় এবং জয়ন্তর চরিত্রে আরজে সৌভিক, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় বিশিষ্ট সাহিত্যিক শ্রী রাজা ভট্টাচার্য, কে হালদার, ষষ্ঠীচরণ, রণবীর মণ্ডল এবং পাখির কণ্ঠে বাবু, ব্রিগেডিয়ার ইকবাল সিং বুড়ো লোকটা এবং গঙ্গারাম দাসের ভূমিকায় দেবাশিস সেনগুপ্ত, মণি চ্যাটার্জি এবং প্রদীপবাবুর মালির ভূমিকায় সুমন, দুলালের ভূমিকায় রিক, প্রদীপবাবুর ভূমিকায় পিনাকি, পথচারী রঘুবীর শর্মা ও সীতাকান্ত পট্টনায়কের ভূমিকায় আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে সবুজ। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।